আমরা আপনাদের বলেছিলাম আর কি যে আমরা একবারে বেসিক থেকে শুরু করবো আর কি। তো ইলেকট্রিক্যাল আজকে আমরা দেখবো কিভাবে বিদ্যুৎ উৎপাদন হয়ে কিভাবে আমরা ব্যাটারি ভোল্টেজ বা ছোট আর্ডুইনোতে যে পাওয়ার গুলা দেবো সেগুলা কিভাবে আসে আর কি। বা জাস্ট এটা আসলে টপিকের বাইরে বললেও না আর কি, একটু অনেকে জানা আগ্রহ থাকে, তুমি রোবোটিক্স করতেছো, ইলেকট্রিক্যাল কিভাবে বিদ্যুৎ উৎপন্ন এগুলো তুমি জানো, জাস্ট এইগুলো নিয়ে আর কি আমাদের এই ক্লাসটা আর কি সাজানো আর কি। পরে কালকের পরের দিনের ক্লাস থেকে আর কি আপনাদের মানে রোবোটিক্স এবং ফুল পুরোদমে শুরু হয়ে যাবে আর কি। তো বেসিক অফ ইলেকট্রিসিটির মধ্যে আছে ভোল্টেজ। ভোল্টেজ কাকে বলে? ভোল্টেজ হলো একটি বৈদ্যুতিক চাপ যা তারের ভেতর দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হতে সাহায্য করে। ভোল্টেজ যত বেশি হবে বিদ্যুৎ প্রবাহের শক্তিও তত বেশি হবে। ভোল্টেজের একক হচ্ছে ভোল্ট, বুঝছেন? তার হচ্ছে কারেন্ট। তাহলে ভোল্টেজ আপনার বিষয়টা বুঝতে পারছেন? হ্যালো। জি ভাইয়া, বুঝতে পারছি। এটা বলতে পারেন যে আপনার বাসার যে পানির ট্যাঙ্কি আছে এটা, যদি পানির ট্যাঙ্কিতে পানি বেশি থাকে তাহলে হলো ট্যাপের মধ্যে দিয়ে খুব স্পিডে আর কি পানিটা ফ্লো হয়। ভোল্টেজ যদি বেশি হয় তাহলে ভোল্টেজের মানে বিদ্যুৎ প্রবাহের চাপটাও বেশি হয় আর কি। কারেন্ট, তারপরে হচ্ছে কারেন্ট। কারেন্ট হলো তারের ভেতর দিয়ে একটি বিদ্যুৎ প্রবাহ। তারের ভিতর দিয়ে বিদ্যুৎ প্রবাহ, এটি বোঝায় কি পরিমাণে বিদ্যুৎ চলাচল করতেছে। বা কারেন্ট বা ইলেকট্রনের প্রবাহ বলতে পারেন এটা, বুঝছেন? পরের স্লাইডে আছে, এটা আমরা দেখাবো। এর একক হচ্ছে অ্যাম্পিয়ার, বুঝছেন? বিভিন্ন আপনি চার্জার বা বিভিন্ন অনেক কিছু গায়ে দিয়ে লেখা দেখবেন যে ভোল্ট লেখা আছে এবং অ্যাম্পিয়ার লেখা আছে। ভোল্ট এবং অ্যাম্পিয়ার, ভি এবং আই একসাথে গুণ করে পাওয়ার পাওয়া যায়। রেজিস্ট্যান্স, রেজিস্ট্যান্স হচ্ছে হলো কোনো বিদ্যুৎ প্রবাহের বাধা, একটি বিদ্যুৎ প্রবাহকে মানে নিয়ন্ত্রণ করে আর কি। আর একক হচ্ছে ওহম। সামনে আমরা যে স্লাইড দেখবো, এই যে এটা হচ্ছে ওহম। এ সুন্দর একটা দেখতেছেন, এই ভোল্টেজ হচ্ছে কারেন্টকে ঠেলে আর ওহম হচ্ছে বাধা দেয় আর কি, বুঝছেন? এই লজিকে কাজ করে আর কি। ওহমের সূত্র মানে আমাদের সমস্ত বিদ্যুৎ যে চলে একটা সূত্র মেনে হচ্ছে আমাদের সমস্ত বিদ্যুৎ কাজ করে, সেই সূত্রটা হচ্ছে ওহমের সূত্র অনুযায়ী। ওহমের সূত্র কি? জাস্ট কোন বৈদ্যুতিক সার্কিটে কারেন্ট নির্ভর করে ভোল্টেজ এবং রেজিস্ট্যান্সের উপর। ভোল্টেজ যত বেশি হবে কারেন্ট তত বেশি হবে, রেজিস্ট্যান্স তত বেশি হবে, কারেন্ট তত কম হবে। তাহলে এই যে দেখেন, এখানে হচ্ছে ভোল্টেজ যত বেশি হবে কারেন্ট তত বেশি হবে। যে ভোল্টেজ যত বেশি হবে এখানে কিন্তু দেখেন, আমি একটু যদি আপনাকে একটা ইসে নিয়ে যাই আর কি, বিষয়টা বুঝতে পারবেন। আমি একটু ড্রয়িং এ নিয়ে যাই। এই যে এখানে দেখেন হচ্ছে মোটামুটি এই যে ভি, এই দেখেন এই ভি যত বাড়বে আমাদের উপরে মানে কারেন্ট যত বেশি হবে, দেখেন তাহলে আমাদের আয়টা বেশি হবে না? এটি সাধারণ একটা লজিক, আপনারা সবাই বুঝতে পারতেছেন না এটা? হ্যালো। জি ভাই, বুঝতেছি। হ্যাঁ। আবার দেখেন এখানে ভোল্টেজ যদি বাড়ে, এবার দেখেন রেজিস্ট্যান্স যদি বাড়ে তাহলে কি হবে? মনে করেন যে এখানে আমাদের ছিল এক, সাপোজ এখানে আমাদের ছিল 100 আর কি, হ্যাঁ, এটা ছিল আমাদের 100, দিয়ে দিচ্ছি উপরে ভোল্টেজ মাস 100। এবার যদি আমার রেজিস্ট্যান্স যদি বেশি হয় তাহলে দেখেন, রেজিস্ট্যান্স আমি ধরলাম প্রথমে ছিল 5, হ্যাঁ, রেজিস্ট্যান্স এবার 5-এর পর থেকে 50 হলো আর কি। মনে করেন যে আমাদের 50 হলো পরবর্তীতে, তাহলে কি রেজিস্ট্যান্স বেশি হলে এই কারেন্টের মানটা কমে কমে গেল না? এই রেজিস্ট্যান্স বাড়লে সে অনুযায়ী কি হচ্ছে, রেজিস্ট্যান্স যদি আমাদের বাড়ে তাহলে আমাদের কারেন্টটা কিন্তু কমতেছে না? প্রথমে ছিল সাপোজ মনে করেন প্রথমে ছিল আমাদের 5, ঠিক আছে? সরি, প্রথমে ছিল মনে করেন যে আমাদের 5, পরবর্তীতে 50 হলো, তাহলে কি রেজিস্ট্যান্সের মান সেই অনুযায়ী কিন্তু উঠানামা করতেছে আর কি। তাহলে আমাদের এইটা জাস্ট মনে রাখবেন যে আই সমান ভি ভাগ আর, এটা শুধু মনে রাখবেন আপনারা। পরবর্তী স্লাইডে আমরা চলে যাবো আর কি। এই যে রেজিস্টর, রেজিস্টর মানে আমাদের বিভিন্ন সার্কিটে দেখবেন যে এই যে কারেন্ট প্রবাহকে নিয়ন্ত্রণ করার জন্য বিভিন্ন ভ্যারিয়েবল টাইপের রেজিস্টর ব্যবহার করা হয়। সেক্ষেত্রে আমাদের অনেক ধরনের রেজিস্টর পাওয়া যায়। সেখানে এই যে দেখেন এখানে এই যে রেজিস্টর হলো একটি ইলেকট্রনিক উপাদান যা সার্কিটে কারেন্ট প্রবাহ নিয়ন্ত্রণ করে। এটি ভোল্টেজের ভাগ করা বা কারেন্ট কমানো এবং সার্কিটের সুরক্ষার জন্য ব্যবহার করা হয় আর কি।
দেখেন এই যে হচ্ছে ফিক্স রেজিস্টর, এটা হচ্ছে থিক ফিল্ম টাইপ রেজিস্টর, তবে এটা হচ্ছে এলডিআর টাইপ রেজিস্টর। এই রেজিস্টর আমরা আপনাকে দিয়ে থাকবো আর কি, আমাদের এটা একটা সেন্সর অনুযায়ী কাজ করবে। তারপরে এটাও আর কি একটা থিন ফিল্ম টাইপ রেজিস্টর। এটা হচ্ছে পোটেনশিওমিটার। আপনারা বাসা বাড়িতে ফ্যান আছে, এটার মাধ্যমে আর কি কম বেশি করা হয়, মানে রেজিস্ট্যান্সের মান কম বেশি করে কিন্তু ফ্যানের স্পিড কমানো বাড়ানো হয়। তারপরে এটা হচ্ছে ট্রিমিং পট। এটা বিভিন্ন সার্কিটে আর কি ব্যবহার করা হয়, যে যে সার্কিট গুলার ভিন্ন ভিন্ন রেজিস্ট্যান্স দরকার হয়। আর এটা হচ্ছে সারফেস মাউন্ট রেজিস্টর। সেটা হচ্ছে আপনি দেখবেন এখনকার ডিজিটাল যুগে এই রেজিস্টার গুলো আছে, এই রেজিস্টার গুলো বেশি ব্যবহার করা হয়, কারণ আপনার ফোনে হাতে যে ডিভাইস আছে এইগুলা ব্যবহার করলে ফোনের আকারটা অনেক বেশি হবে। তাই এগুলা কিন্তু খুবই ছোট, যার কারণে এই রেজিস্টার গুলো এখন প্রতিটা ডিজিটাল ডিভাইস এটা ব্যবহার করা হয়। তারপরে এই যে থার্মিস্টর, এটাও আমাদের সামনে থাকবে আর কি। এটা আর কি মানে আমাদের মানে টেম্পারেচার বাড়লে থার্মিস্টরে আর কি কারেন্ট প্রবাহের মান বেশি বা কম হয়। আর এটা হচ্ছে রিয়েস্টার, মানে এটা এই যে এই উপরে যে নবটা দেখতেছেন এ অনুযায়ী আর কি হলো বিদ্যুৎ, এইখানে 0 রেজিস্ট্যান্স করা যায়, যে 50 10 এরকম ভাবে রেজিস্ট্যান্সের মান বাড়ানো যায়। এটা হচ্ছে ভ্যারিস্টর টাইপ রেজিস্টর। আর এটা হচ্ছে ওয়ারউড টাইপ রেজিস্টর, মানে সামনে এগুলো আর কি লাগবে। আর রেজিস্টরে বিভিন্ন এখন তো ডিজিটাল যুগ, এখন আমরা অ্যামোমিটার ভোল্ট মিটারের সাহায্যে সবগুলো পাই থাকি, কিন্তু এর আগে আর কি রেজিস্ট্যান্স হিসাব করার জন্য আর কি এই যে এই কালার কোড গুলো ব্যবহার করা হতো আর কি। এই যে আমরা আর কি যে রেজিস্টর আর কি হলো মোটামুটি আমরা দেখলাম আর কি ওইগুলোরই সংজ্ঞা। যে রেজিস্টরের মান স্থির থাকে, পরিবর্তন করা যায় না, এটা ফিক্সড রেজিস্টর। সিরামিক বেজের উপরে মোটা রেজিস্টিভ পেস্ট ব্যবহার করে তৈরি করা হয়, এই যে থিঙ্ক ফিল্ম রেজিস্টর, এটা আর কি আপনার সংজ্ঞাগুলো একটু পড়ে নেবেন আর কি। হ্যাঁ, এই যে এলডিআর টাইপ রেজিস্টরটা আর কি কারেন্টের উপর মানে আলোর তীব্রতার উপর ভিত্তি করে এটা আর কি ব্যবহার করা হয়। এটা আমরা ডাইরেক্ট সেন্সর হিসেবে ব্যবহার করবো। এটা হচ্ছে আমরা অটো নাইট লাইট আছে, সেই ক্ষেত্রে আমরা এই এলডিআর টাইপ রেজিস্টর ব্যবহার করবো। আর এইগুলো জাস্ট সংজ্ঞা একটু আপনারা পড়ে নেবেন আর কি, স্লাইডে আমরা দিয়ে দিবো। এই যে সারফেস মাউন্ট রেজিস্টর, তারপরে থার্মিস্টর রেজিস্টর, যেটা বললাম 2 প্রান্তে ভ্যারিয়েবল রেজিস্টর, কারেন্টের মাধ্যমে রেজিস্টর যা কারেন্টের নিয়ন্ত্রণে ব্যবহৃত হয়। আর এই যে রেজিস্টরে আমরা মানে এই পর্যন্ত আপনারা সবাইকে বুঝতে পারছেন যে রেজিস্টর কি? ভাই বুঝতে পারছি, কিন্তু যদি একটু ডিটেইলস কোন রেজিস্টারের কি কাজ এটা আরো ভালো হইতো। ভাই আসলে কোন রেজিস্টারের কাজ কি বলতে আমি একটু ওই পারে একটু নিয়ে যাই আর কি। জাস্ট একটু ভালোভাবে দেখেন যে রেজিস্টারের কাজ কিন্তু বাধা প্রদান করা আর কি, বুঝছেন? এখন কোন রেজিস্টার কিসের মাধ্যমে বাধা প্রদান করে এইটা একটু দেখতে হবে আর কি। হ্যাঁ, আমি ওই পারে চিত্রটা বেশি বড় আছে, আমি একটু ওই পারে নিয়ে যাই। এই যে এইখানে একটু দেখেন, আপনারা ভালোভাবে লক্ষ্য করবেন। এই রেজিস্টারটা হচ্ছে ফিক্স রেজিস্টার, এটার মান কমবেও না বাড়বেও না। মনে করেন যে আপনি 1 ওহম দিয়ে দিচ্ছেন, 1 ওহমই থাকবে আর কি। এটার মান 1 ওহম, অল টাইম 1 এর পরিমাণ বাধা দান করবে আর কি। তারপরে হচ্ছে এই যে এলডিআর রেজিস্টার যেটা দেখতেছেন, এটা হচ্ছে এরপরে যখন আলো পড়ে আর কি, বুঝছেন, তখন আলোর মান যত বাড়বে এর রেজিস্টিভিটি তত বৃদ্ধি পাবে। মানে এর রেজিস্ট্যান্স তো কমবে। যদি আলো না থাকে তাহলে এটা ফুল মনে করেন যে এটা একটা মনে করেন যে মনে করেন যে একটা বিচ্ছিন্ন পথ হিসেবে কাজ করবে এটা। যদি আলো যে অনুযায়ী বাড়বে মনে করেন যে সে অনুযায়ী আর কি আলো মনে করেন যে হচ্ছে এটা রেজিস্ট্যান্সের মান কম বেশি হবে। আর পোটেনশিওমিটার এটা তো আমরা বাসা বাড়িতে ব্যবহার করা হয় যে বিভিন্ন ফ্যানে আর কি, বুঝছেন। এই রেজিস্টারেরই এই যে এই ফিক্সড রেজিস্টারেরই এটা একটা কপি আর কি, বুঝছেন। আর আরেকটা জিনিস বুঝতে হবে যে থার্মিস্টর কি। এই থার্মিস্টর মানে থার্মাল মানে কি, থার্মাল মানে কি তাপ। এই থার্মাল মানে এই যে উপরে যেটা দেখতেছেন আর কি, আমার মাউস পয়েন্টারটা দেখতে পাচ্ছেন, কার্সারটা যেটার উপর লাগানো আছে। জি জি, দেখা যায়। হ্যাঁ হ্যাঁ, এই কালো জায়গায় যদি মনে করেন যে আপনি কোনো তাপমাত্রা মানে গ্যাস লাইটের মাধ্যমে কোনো তাপমাত্রা দেন, বা এর মাধ্যমে যদি তাপমাত্রা বৃদ্ধি পায়, দেখা যাচ্ছে একটা রুমের তাপমাত্রা 50 ডিগ্রি, সাপোজ যে কোনো ভাবে 80 ডিগ্রি হয় না, কোনো একটা যন্ত্রের তাপমাত্রা মনে করেন যে 50 ডিগ্রি, কোনো ভাবে 80 হয়ে গেল, তখন আর কি আর মনে করেন যে এ তখন দ্রুত গতিতে কারেন্ট প্রবাহিত করবে, এবং আমাদের হচ্ছে টেম্পারেচার সেন্সর এটাকে বলা হয়। তখন মনে করেন যে আমাদের বিভিন্ন রক্ষা কবচ ডিভাইস গুলো মনে করেন যে অন করবে আর কি। মানে তাপমাত্রা বাড়লে এই থার্মিস্টরের রেজিস্ট্যান্সের মান আর কি বৃদ্ধি পায়। মানে বৃদ্ধি পায় বলতে কমে আর কি। তাপমাত্রা যত বাড়বে রেজিস্ট্যান্সের মান তত কমবে আর কি। মোটামুটি এই 3 টাইপের রেজিস্টর বেশি ব্যবহার করা হয় আর কি, মানে 3 থেকে 4 টাইপের, এই একটা
এই একটা আর এই একটা। এটার ব্যবহার এখন খুব কম, জাস্ট ল্যাবে থাকে আর কি এগুলো। পরবর্তীতে আমরা আর কি চলে যাব। এই যে দেখেন আপনারা হচ্ছে এই যে এখানে এটা দেখতে পাচ্ছেন আপনারা, দেখেন এই যে 22 কে আমি যখন মনে করেন যে আমার এই ইউজ অফ রেজিস্টার, এটা কি আপনারা দেখতে পাচ্ছেন এই টেস্টটা? হ্যাঁ হ্যাঁ দেখা যায়। এই যে দেখেন আমার একটা এলইডি উপরে আছে, এই যে ওহমের ল কি আই সমান ভি ভাগ আর, এটার আমরা বাস্তব ব্যবহার দেখবো। মনে করেন যে আমরা এই যে পয়েন্টটা দেখছেন, এর মাধ্যমে আমরা 3.3 ভোল্ট বা 5 ভোল্ট আমরা সার্কিটে দিচ্ছি, ঠিক আছে ভাইয়া? হ্যাঁ তারপরে কি হচ্ছে দেখেন এই যে ভি ভোল্টেজের মানে এখানে মনে করেন যে আমরা 220 ভোল্ট আর কি উপরে, বুঝছেন? 220 না 5 ভোল্ট আছে উপরে, বুঝছেন? এই যে কারেন্ট যত বেশি হবে লাইটের উজ্জ্বলতা তত বেশি হবে। দেখেন আমি প্রথমে 150 ওহম দিলাম, যার কারণে রেজিস্টারের আলোটা অনেক উজ্জ্বল হয়েছে না? কারণ কি আমি রেজিস্ট্যান্সের মান আমি আস্তে আস্তে বাড়াবো এখন, তাহলে কি ভোল্টেজ এখন কম যাচ্ছে, কারেন্টের মানটাও মানে ভোল্টেজ ভাগ হয়ে যাচ্ছে, যার কারণে কারেন্ট এখন একটু বেশি প্রবাহিত হচ্ছে। যখন আমি রেজিস্ট্যান্সের মান বাড়াচ্ছি দেখেন কারেন্ট কিন্তু এই যে মান বাড়াচ্ছি, যার কারণে কিন্তু ভোল্টেজ কমে মানে কারেন্টের মানটা বেড়ে যাচ্ছে। দেখেন লাইটটা একটু হালকা একটু কম জ্বলতেছে। আবার যখন রেজিস্ট্যান্সের মানটা এই যে দেখেন, যখন আমি এটা দিলাম তখন কারেন্ট প্রবাহিত হচ্ছে কত 13.6 মিলি, 20 মিলি প্রবাহিত হচ্ছে। তারপরে যখন আমি রেজিস্ট্যান্সের মান আবার বাড়াই দিলাম, কারেন্ট তখন দেখেন অর্ধেকেরও কম হয়ে গেছে, তখন কত হচ্ছে 6.38 মিলি অ্যাম্পিয়ার। তখন দেখেন আরো কম হয়ে গেছে, আরো কম জ্বলতেছে। এরকম ভাবে যখন আমি 1 কে দেবো তখন 3 মিলি অ্যাম্পিয়ার, তখন দেখেন আরো কমতেছে। যখন এই করে করে আমি যখন 22 কে দেবো তখন দেখেন কোন রকম এলইডিটা মনে হয় চলবে। তাহলে আপনারা মানে বিষয়টা বুঝতে পারছেন যে আসলে হলো মানে রেজিস্টার বাড়ালে কারেন্টের মান কম বেশি হয়। এই পর্যন্ত বুঝতে পারছেন আপনারা? হ্যাঁ ভাই বুঝছি। আসলে অনেকে ট্রিপলিরও আছে আর কি, তারা বোরিং ফিল করবেন না একটু, কারণ আপনার ডিপার্টমেন্টের পড়া আপনার এইসবে এক্সপার্ট আর কি। ট্রিপলি কি কেউ আছেন বর্তমানে, ট্রিপলি বা ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্ট? জি ভাই আছি। আপনারা একটু বোরিং ফিল করবেন না, কারণ আপনাদের এটা অল টাইম আর কি আপনারা ব্যবহার করেন। আপনার এক্সপার্ট কিন্তু আপনার ছোট বড় ভাই আছে যারা কখনো করেন না, তাদের জন্য আর কি এই ক্লাসটা আয়োজন করা। সমস্যা না, সামনে আপনারা আরো উপভোগ করবেন আর কি, আমরা যখন দিতে যাবো আর কি। তারপর হচ্ছে দেখেন আমাদের রেজিস্টর পার্ট শেষ, আমরা এখন দেখাবো হচ্ছে জেনারেশন অফ ইলেকট্রিক পাওয়ার, যে ইলেকট্রিসিটি জেনারেশন কিভাবে হয়, ট্রান্সমিশন কিভাবে হয়, ডিস্ট্রিবিউশন কিভাবে হয়। জাস্ট এটা একটু দেখাবো। দেখেন এখানে হচ্ছে পাওয়ার প্ল্যান্টের মাধ্যমে, মনে করেন যে এটা মনে করেন যে থার্মাল পাওয়ার প্ল্যান্ট আর কি, হ্যাঁ, এর মাধ্যমে ইলেকট্রিসিটি উৎপাদন হচ্ছে। তারপরে ট্রান্সফরমার, স্টেপ ডাউন ট্রান্সফরমারের মাধ্যমে দেখা যাচ্ছে এই জায়গাটায় 30 দেখা যাচ্ছে এখানে 30,000 ভোল্ট ছিল, এখানে 30 কেভি কে মনে করেন যে 230 কেভি বা 400 কেভিতে উৎপাদন করে মনে করেন যে হচ্ছে বড় বড় ট্রান্সমিশন লাইনের মাধ্যমে দেখা যায় 50 কিলোমিটার 100 কিলোমিটার, এর থেকে দূরত্ব দেখা যায় 500 কিলোমিটার হয়, আবার 400 কিলোমিটার হয়, মানে এই দূর দূরান্তে প্রেরণ করা হয়। তারপরে কি হয়, তারপরে ওই বিদ্যুৎটা আবার মনে করেন যে ওই যে 230 থেকে আমরা 400-তে রূপান্তর করা হয়, আবার 400 থেকে আবার 230-এ বা 132-এ রূপান্তরিত হয়। তারপরে আর কি পাশে সাব স্টেশন যায়, সেখান থেকে আর কি 11 কেভি থেকে এই যে 440 ভোল্ট দিয়ে 220 ভোল্ট দিয়ে বাসার মধ্যে ঢোকে আর কি। এটার একটা ফ্লো চার্ট আছে এনার্জি জেনারেশন কিভাবে হয়। এই প্রথমে হচ্ছে আমাদের সাপোজ আপনার এইটা একটু ভালোভাবে নিচের ফ্লো চার্টটা একটু করবেন। পৃথিবীতে যত বিদ্যুৎ উৎপাদন হয় ফুল এই ফ্লো চার্টটা পুরো ভিত্তি করে কিন্তু যত বিদ্যুৎ উৎপাদন হয় আর কি, বুঝছেন? তাহলে এই পর্যন্ত আপনি জেনারেশনটা একটু বুঝতে পারছেন। তাহলে আমি এটা শুরু করবো আর কি। জি ভাইয়া। হ্যাঁ ভাইয়া, দেখেন প্রথমে হচ্ছে আমাদের বিদ্যুৎ উৎপাদনের জন্য প্রথমে একটা বয়লার ব্যবহার করা। মনে করেন যে বয়লার বলতে মনে করেন যে সাপোজ আমরা বয়লার না, মনে করেন যে আপনার বাসায় যে আপনার আম্মু যে প্রেসার করে রান্না করে, আমরা সেটাকে বয়লার ধরে নেবো আর কি, ঠিক আছে? এখানে কি হয়, আমরা পানি দিই, তারপরে কি হয় আমরা ফুয়েল দিই, দেখা যায় গ্যাসের মাধ্যমে বা গ্যাসের মাধ্যমে আমরা বয়লারটা মনে করেন যে বয়লার বলতে আমাদের প্রেসার করে রান্নাটা হয়। তা আমরা ফুয়েল হিসেবে এখানে আমরা পানিও ব্যবহার করতে পারি, কয়লা ব্যবহার করতে পারি, ডিজেলও ব্যবহার করতে পারি, এলএনজিও ব্যবহার করতে পারি আর কি। তারপরে এটা কি বয়লারের মাধ্যমে কি হয়, যে একটা প্রেসার কুয়ারে দেখবেন যে যখন প্রেসার আটকে যায় তখন দ্রুত গতিতে শীষ উঠে না, এই শীষের মাধ্যমে দেখেন অনেক জোরে ওইখানে কিন্তু হাত বা কোনো পাখা যদি আপনি দেন
মানে এই স্টিমটা আমরা উৎপাদন হলো, এই স্টিমটা যখন আপনি টারবাইন মানে কোনো ফ্যান বা পাখা যদি এখানে দেন, দেখবেন যে ঘুরবে, অতি দ্রুত ঘুরবে। যখন এটা ঘুরবে তখন দেখবেন যে একটা মেকানিক্যাল এনার্জি তৈরি হয়। এই মেকানিক্যাল এনার্জি মানে আপনি একটু বাসায় ট্রাই করবেন যে ছোট একটা খেলনা ফ্যান নিয়ে আপনার আম্মু যখন রান্না করে দেয়, ওই যখন শীষ ওঠে না, তখন আপনি ওইখানে ধরবেন যে ওইটা দ্রুত গতিতে ঘুরবে। ওটা যদি কোনো মোটরের সাথে কানেকশন দেন আর কি, ওই যে মেকানিক্যাল এনার্জিটা, তখন আর কি ইলেকট্রিক্যাল জেনারেটরে যখন ওই মেকানিক্যাল এনার্জিটা যায়, মনে করেন যে ছোট একটা মোটরে যদি দেন, সেখানে মনে করেন যে হচ্ছে আমাদের এই যে তারপরে কিন্তু একটা লাইট জ্বলতেছে, বুঝছেন? এবার বলতে পারেন যে মোটামুটি তাহলে আমরা বিদ্যুৎ পেয়ে গেলাম আর কি। এবার যেহেতু বড় বড় টার্মিনালে এটা প্রতিনিয়ত এটা ঘটে আর কি, বুঝছেন? মানে ঘন্টার পর ঘন্টা, 1 মাস 2 মাস 5 মাস 6 মাস মানে নিয়মিত চলতেছে, তাদের কোনো রেস্ট নাই। সেক্ষেত্রে আমরা দেখা যায় বিদ্যুৎ তো তাদের মানে এই যে অক্সিলারি কিছু ডিভাইস থাকে আর কি, মনে করেন যে বিভিন্ন পাওয়ার প্ল্যান্টে বিভিন্ন বৈদ্যুতিক বাতি, বা মনে করেন যে এই যে এই বয়লারটাকে গরম করার জন্য বা পানি নিয়মিত নিয়ে আসার জন্য কিছু জিনিসপাতি বা মোটর পাম্প ব্যবহার করা হয়, সেগুলো আর কি এই টারবাইনের মাধ্যমে যে বিদ্যুৎটা উৎপাদন হয় আর কি, বুঝছেন? এই বিদ্যুৎটা আর কি, এই বিদ্যুৎটা আর কি কিছুটা মনে করেন যে হচ্ছে ওই হলো ওই টারবাইনের মাধ্যমে কিছু পানিও এখানে হলো বয়লারে আসে, আবার কিছুটা বিদ্যুৎ এই যে টোটাল পাওয়ার থেকে কিছুটা বিদ্যুৎ এই অক্সিলারি বিভিন্ন জিনিস চালানোর জন্য ব্যবহার করা হয় আর কি। তো মোটামুটি আর কি এর মধ্যে আবার এই মোট ইলেকট্রিসিটিটা যখন পাই, বিভিন্ন তারের লস আছে, বিভিন্ন লসের মাধ্যমে আমরা ওই লসটা বাদ দেওয়ার পরে আমরা নেট পাওয়ারটা পাই আর কি। তো এই পর্যন্ত আপনারা বুঝতে পারছেন কি? ভাই যারা টিপুলি ডিপার্টমেন্টে আছেন তাদের বইয়ে আর কি এই যে পরীক্ষায় এই ফ্লো চার্টটা খুব আসে আর কি। যাক, সমস্যা নেই আর কি। তারপরে আর কি আমরা এগিয়ে যাব যে এই যে বিভিন্ন যে আমরা দেখালাম আর কি আমাদের যে ফ্লো চার্ট, এই ফ্লো চার্টের উপরে ভিত্তি করে বিভিন্ন ধরনের এনার্জি প্রদান করা হয় আর কি। এই যে দেখছেন সবগুলা এই উপরেরটা বাদে সবগুলা আর কি আমাদের সেম থিওরি ব্যবহার করা হয় আর কি। এই যে ইলেকট্রিসিটি অফ ইনফর ইনফোগ্রাফিক মানে ইলেকট্রিসিটি, পৃথিবীর যেসব বিদ্যুৎ উৎপন্ন হয় তার কত পার্সেন্ট বিদ্যুৎ কিভাবে উৎপন্ন হয়। দেখেন সবচেয়ে বেশি বিদ্যুৎ উৎপাদন হয় হচ্ছে থার্মাল পাওয়ার প্ল্যান্টের মাধ্যমে, বুঝছেন? মানে তাপ বিদ্যুৎ কেন্দ্র বেশি উৎপাদন হয়। তারপরে আর কি পৃথিবীর এই যে অ্যাটমিক এনার্জি মনে করেন যে 100%, মানে মানে এর মানে অ্যাটমিক এনার্জির মানে এর ইফিসিয়েন্সি সবচেয়ে 100% আর কি। তারপর হচ্ছে সোলার 80% বিদ্যুৎ বেশি তৈরি করে, তারপরে হচ্ছে থার্মাল পাওয়ার প্ল্যান্ট, তারপরে হচ্ছে এই যে ওয়াটার পাওয়ার প্ল্যান্ট, বুঝছেন? এইগুলো আর কি মনে করেন যে পরবর্তীতে মানে বিদ্যুৎ মানে সবচেয়ে বেশি উৎপাদন হয় কিভাবে সেটা আর কি দেখানো হয়েছে, মানে কোনটার দক্ষতা বেশি। দেখা যাচ্ছে আপনি কয়লা বিদ্যুৎ কেন্দ্রে দেখা যায় যে 10 টন কয়লা ইউজ করে যা পাবেন আপনি মাত্র এক মানে 1 কেজি ইউরেনিয়াম দিয়ে সেই বিদ্যুৎ পাবেন আর কি। বাংলাদেশে কোথায় অ্যাটমিক পাওয়ার প্ল্যান্ট আছে কে বলতে পারবেন? বলেন তো। রূপপুরে কয়দিন আগে 300 মেগাওয়াট উৎপাদন করছে রূপপুর আর কি, বুঝছেন? এই যে আমি যা দেখালাম আর কি, বিদ্যুৎ কয় উপায়ে বিদ্যুৎ তৈরি হয় দেখেন। বিদ্যুৎ মোটামুটি যে উপায়গুলো বিদ্যুৎ তৈরি হয় এর মধ্যে হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্ল্যান্ট আছে, যেটা হচ্ছে পানি বিদ্যুৎ কেন্দ্র। তারপর হচ্ছে ওয়েভ এনার্জি, মানে সমুদ্রের বিভিন্ন ওয়েভকে কাজে লাগায় আর কি ওয়েভ এনার্জি উৎপন্ন করা হয়। টার্ডাল এনার্জি, টার্ডাল এনার্জি এটা হচ্ছে মোটামুটি ওই যে পানির নিচে আর কি কিছু মানে পানির ফ্লোকে আর কি মানে পানির নিচে স্রোত যে যায়, পানির নিচে কিছু মানে মোটর বসানো হয়, সেইগুলোর মাধ্যমে মানে টারবাইনের মাধ্যমে এই বিদ্যুৎটা উৎপন্ন হয়। সোলার এনার্জি, তারপর হচ্ছে বায়োমাস এনার্জি বলতে ওই যে মনে করেন যে যেগুলো বর্জ্য থেকে যে বিদ্যুৎ গুলো উৎপাদন করা হয়, যেমন বায়োগ্যাস নামের হচ্ছে বায়োগ্যাস বাসা বাড়িতে দেখবেন অনেক জায়গায় যাদের গরুর খামার আছে তারা দেখবেন যে বায়োমাসের মাধ্যমে তাদের 2-1টা বাসায় দেখবেন যে মানে তারা রান্না বান্না করে নিজেরাই। তারপর হচ্ছে জিওথার্মাল এনার্জি, পানির তাপকে কাজে লাগাই আর কি, এটা হলো মাটির নিচের তাপকে কাজে লাগাই আর কি এই এনার্জি উৎপন্ন করা হয়। উইন্ড এনার্জি, এটা বাংলাদেশে খুব কম আর কি, পসিবল না। দেখেন আমরা এর পরবর্তীতে চলে গেলাম হাইড্রো ইলেকট্রিক এনার্জি, হাইড্রো ইলেকট্রিক পাওয়ার মানে হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্ল্যান্ট। বাংলাদেশে কোথায় হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্ল্যান্ট আছে কে বলতে পারবেন? কাপ্তাই এই যে কাপ্তাই, এখানে প্রায় 62 মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ উৎপাদন করা হয় আর কি।
তো আমি একটু এই বিদ্যুৎটা কিভাবে উৎপাদন করা হয় আমি একটু খালি দেখাবো। যে এই যে দেখছেন এখানে বড় একটা নদীতে মনে করেন যে বাঁধ দেওয়া হয়েছে, বাঁধ দেওয়ার পরে ছোট পেন স্ট্যাকের মাধ্যমে মনে করেন যে এই যে পেন স্ট্যাকের মাধ্যমে পানি মনে করেন যে আসে মনে করেন যে এই যে এখানে উপরে জেনারেটর অনেক কিছু স্থাপন করা থাকে আর কি পাওয়ার হাউসে। এই জেনারেটরের সাথে দেখবেন যে এই যে শ্যাফটের মাধ্যমে এই যে ভিতরে যেটা দেখছেন এই শ্যাফটের মাধ্যমে আর কি এখানে টারবাইন বসানো থাকে। এই বিভিন্ন ধরনের টারবাইন আছে যারা ইলেকট্রিক্যাল মানে ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্ট গুলি নিয়ে পড়ে, অনেক মানে হিউজ আলোচনা আছে এখানে, বিভিন্ন টারবাইন আছে, মানে টারবাইন অনুযায়ী বিদ্যুৎ উৎপাদন কম বেশি হয়। দিয়ে এই টারবাইনের মাধ্যমে আর কি টারবাইনটা অতি দ্রুত ঘুরে, এই সামনে যদি কেউ কোনো মানুষ ধরার সাথে সাথে মারা যাবে এত পানির স্পিড আর কি। ওই স্পিডকে কাজে লাগিয়ে আর কি এই বিদ্যুৎ মানে এই টারবাইনটা ঘোরানো হয়। টারবাইন পরবর্তীতে আর কি টারবাইনের মাধ্যমে যে জেনারেটরে যায়, জেনারেটর তারপরে হচ্ছে বিদ্যুৎটা উৎপাদন করে মনে করেন যে ট্রান্সফর্মারের মাধ্যমে বেশি করে, পরবর্তীতে ওই যে যেটা বললাম ট্রান্সমিশনের মাধ্যমে আমাদের রেসিডেন্সিয়াল এরিয়ায় নেওয়া হয়। যে কাজের নীতি, পানি, স্থিতিশক্তি, গতিশক্তি এবং বিদ্যুৎ, বাদ দিয়ে জলাধার তৈরি হয়, পেন স্টক দিয়ে টারবাইনে এসে পৌঁছায়। নির্মাণ খরচ কিন্তু অনেক বেশি। দেখেন নদী কাইটে আপনি একটা খাল তৈরি করতে, মানে নদী কাইটে মানে নদীকে আপনি বাদ দিচ্ছেন পানি, এটা কিন্তু অনেক খরচ হয় আর কি। তবে একবার খরচ হলে অনেক সময় কাজে লাগে এটা আর কি। কিন্তু এই পানির ফ্লো যেহেতু কমানো বেশি হয়, এর কারণে আবার মনে করেন যে বাস্তুতন্ত্রের ক্ষতি হয়, যেমনটা আমাদের ভারত আমাদের সাথে নিয়মিত করে থাকে আর কি। এক সময় পানি পায়, এক সময় পায় না আমরা। তারপরে হচ্ছে আমরা উইন্ড টারবাইন পাওয়ার প্ল্যান্টে যাবো আর কি। আচ্ছা, এই হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্ল্যান্ট এটা আপনারা বুঝতে পারছেন? হ্যালো, জি ভাইয়া। তারপরে আমরা চলে গেলাম হচ্ছে এরপরে কি, এরপরে হচ্ছে আমাদের উইন্ড পাওয়ার প্ল্যান্ট। উইন্ড পাওয়ার প্ল্যান্ট ওই সেম নীতি ব্যবহার করে, জাস্ট এর এইটা আমি একটু দেখাবো যে এই যে উপরে যে বিলেট গুলা দেখছেন আর কি, বুঝছেন, এই বিলেট গুলার দিক পরিবর্তন করা যায় ইচ্ছা মতো। এই বিলেট গুলার দিক পরিবর্তন করে আর কি মনে করেন যে এর স্পিড কম বেশি হয়। আমি জাস্ট মেকানিক্যাল পার্টটা একটু বুঝাই দিব। এই যে বড় একটা শ্যাফটের মাধ্যমে আর কি মনে করেন যে এই যে রোটের মাধ্যমে এটা যখন ঘুরে তখন এটা গিয়ার বক্সের মাধ্যমে কম ঘোড়াকে বেশি ঘোড়ায় রূপান্তরিত করা হয়। ওই পরে আবার বেশি ঘোড়াটাকে যখন একটা মনে করেন যে রোটেশন দেখা যাচ্ছে পার মিনিটে 60 রোটেশন বা 80 রোটেশন, এই 80 রোটেশনকে গিয়ার বক্সের মাধ্যমে দেখা যাচ্ছে 2000 আরপিএম এ রূপান্তরিত করা হয়। 2000 আরপিএম যখন জেনারেটরের মধ্যে দিয়ে যায় তখন আর কি ওই সেম এই যে এটা হচ্ছে এই টারবাইন জেনারেটরটা যখন মনে করেন যে 200 আরপিএম যায় তখন হচ্ছে এর মধ্যে দিয়ে ম্যাগনেটিক ফিল্ডের মাধ্যমে বিদ্যুৎ উৎপন্ন হয়, এবং কন্ট্রোলারের মাধ্যমে আর কি মনে করেন যে এই বিদ্যুৎটা আর কি যে পরবর্তীতে নিচে দেখতেছেন এই তারের মাধ্যমে আর কি মনে করেন নিচে এসে পৌঁছে। এটার মাধ্যমে জেনারেটরের মাধ্যমে হচ্ছে পাওয়ার ট্রান্সফরমারের মাধ্যমে বেশি ভোল্টেজ রূপান্তরিত করে ট্রান্সমিশন করা হয়, তারপর হচ্ছে ইউটিলিটি, তারপর হচ্ছে বাসা বাড়িতে পৌঁছার আর কি। আর পিছনে এই যে অ্যাক্সিলারেটর দেখতেছেন এইখানে আর কি মানে বিভিন্ন ভাবে আর কি তারা দেখে যে হচ্ছে কোন দিকে বাতাসের ফ্লো বেশি, তারপরে আর কি এই যে গিয়ার বক্সের মাধ্যমে এই যে এইটা কিন্তু চারিদিকে করা যায় আর কি, বিভিন্ন দিকে। ভাইয়া একটু আবার এটা বুঝাবেন, আমি বুঝি নাই। আচ্ছা, তাহলে আরেকবার দেখাই দিচ্ছি আর কি। এই যে এটাও কাজ করে সব সেম নীতিতে আর কি। তো এই যে দেখতেছেন বাতাসের মাধ্যমে এইখানে আর কি এই বিলেটটা ঘুরে, এই তিনটা বিলেট ঘুরে, তিনটা বিলেটের সিঙ্গেল বিলেট গুলাও কিন্তু আবার দিক পরিবর্তন করা যায় আর কি, বাতাসের মান কম বেশি করে আর কি। মনে করেন যে একটা বিলেট বাতাসের গতি মনে করেন যে 12 কিলোমিটার আছে ঘন্টায়, মনে করেন যে 80 বার ঘুরতেছে। এই 80 বার যে ঘুরতেছে আমাদের শ্যাফটটা, এই বড় একটা গিয়ার বক্স লাগানো থাকে। এই যে এটা দেখতেছেন না, এটা কিন্তু মনে করেন যে আপনার আমার ছোট একটা রুমের মতো, কিন্তু এই যেটা এটা বড় দেখতেছেন না, এটা কিন্তু একটা রুমের মতো আমাদের, বুঝছেন। এই সম্পূর্ণ এই জায়গাটা কিন্তু একটা মনে করেন যে আনাম একটা ফ্ল্যাটের মতো জায়গা, সেখানে থাকে অনেক বড় গিয়ার বক্স থাকে। এটাকে মনে করেন যে এই 80 আরপিএম কে তারা দেখেছে 1000 আরপিএম বা 2000 আরপিএম এ রূপান্তরিত করা হয়। দিয়ে পরে আর কি জেনারেটরের শ্যাফটটা ঘোরানো হয়, এই যে মধ্যে যে দেখছেন এটা হচ্ছে শ্যাফট, এই শ্যাফটটা ঘুরিয়ে আর কি বিদ্যুৎটা উৎপন্ন করা হয়। আর জেনারেটরে বিদ্যুৎ উৎপন্ন করে যে ম্যাগনেটিক ফিল্ড কে পতন করে আর কি বিদ্যুৎ উৎপন্ন করা হয়, সেটাকে আর কি পরবর্তীতে মনে করেন যে তারের মাধ্যমে নিচে নিয়ে আসা হয়। তারপরে আর কি মনে করেন যে যেটা প্রথমে দেখালাম আর কি ডিস্ট্রিবিউশন, সামনেও দেখাবো আর কি, সেভাবে আর কি নিয়ে আসা হয়। এই বিদ্যুৎ কেন্দ্রটা আসলে সব জায়গায় পসিবল হয় না।
কারণ বাতাসের প্রতি সপ্তাহে পাওয়া যায় না। বাংলাদেশে সম্ভবত কক্সবাজার, মিরসরাই কয়েকটা এলাকায় মনে করেন যে স্থাপন স্থাপন করা হয়েছে আর কি মনে হয়, তবে বেশি রেজাল্ট পাওয়া যাচ্ছে না। অন্য দেশের জন্য এটা পারফেক্ট। আচ্ছা, ব্লেড গুলোকে যদি মানে ভিন্ন রকম করে যদি দেয়, তাহলে ওটাতে কি এটা কাজ হবে না? না, কাজ হবে মানে মনে করেন যে আমার এটা পূর্ব দিকে আছে, বাতাসটা দক্ষিণ দিকে যাচ্ছে, তাহলে এই যে এই মূল শ্যাপটাও কিন্তু ঘোরানো যায়। এই মুখটা এইদিকে করানো হয়, দেখা যায় এবার উপর দিক দিয়ে একটু বেশি বাতাস আসছে, মানে উপর দিক থেকে নিচের দিকে বাতাসটা আসতেছে, তখন একটু এই যে ওই ব্লেডের মনে করেন দিকগুলো হালকা একটু পরিবর্তন করা হয়। এরকম ভাবে আর কি কাজ করা হয়। এই যে অ্যাক্সেলোমিটার থাকে, এর জন্য প্রতিটা টার্মিনালের জন্য মনে করেন যে আলাদা ওয়ার্কার আসছে, তারা আর কি এগুলো দেখাশোনা করে আর কি। তারপর হচ্ছে যে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট, যদি এটা রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র না, কারণ রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এরকম 4টা আছে, প্রায় 2টা আমাদের মডারেটর আছে, অনেক বেশি 1200 মেগাওয়াট আর কি। তো এটা আমরা দেখবো কিভাবে কাজ করে আর কি। সম্পূর্ণ স্ক্রিনটা দেখতে পাচ্ছেন? একটু জুম করলাম। হ্যালো ভাইয়ারা, জি, দেখা যায়। দেখা যাচ্ছে ভালোভাবে? এই সব নামগুলো ভালোভাবে দেখা যাচ্ছে না? আমি একটু দেখাবো আর কি, একটু ডিটেলস আর কি দেখাবো। তে প্রথমে মনে করেন যে হচ্ছে আপনাকে আমি দেখাইনি, এই যে গোল যেটা ফুটবলের মতো আর কি, হ্যাঁ, এইটা হচ্ছে মডারেটর, বুঝছেন? এই যে এটা হচ্ছে এইটা হচ্ছে এই যে এই গোল এটা। এরপরে যদি আনাম একটা রকেট বা মিসাইলও মারেন, তাও কিন্তু এটা কিছু হবে না, বুঝছেন? কারণ 5-6 লেয়ারে এটা মনে করেন যে একটা লোহার লেয়ার থাকে, একটা কংক্রিটের লেয়ার থাকে, আবার কিছুটা মনে করেন প্লাস্টিকের লেয়ার, মানে ভালোভাবে এটা তৈরি করা হয়। দেখা যায় একটা প্লেন ভূপাতিত হয়ে যদি এখানে পড়ে, তাও এখানে কিছু হবে না। তো আর এই যে কুলিং টাওয়ার দেখছেন, কুলিং টাওয়ার, আর এর মধ্যে বিভিন্ন মেকানিজম করা আছে আর কি। এটা আর কি ভালোভাবে দেখাবো আর কি। তো প্রথমে হচ্ছে আমরা এই যে এখানে দেখেন, প্রথমে হচ্ছে এই যে এই মডারেটরটা বিভিন্ন স্তরে স্তরে এটা তৈরি করা হয়। এই যে এইখানে দেখবেন যে এই যে বিভিন্ন এর মধ্যে আর কি হলো ইউরেনিয়াম রড দেওয়া হয়, এই যে ফুয়েল, ইউরেনিয়াম ফুয়েল এর মধ্যে বিভিন্ন ভাবে দেওয়া হয়, বিভিন্ন থিওরিতে কাজ করে। যে ইউরেনিয়ামের বিভিন্ন রড থাকে আর কি, পেন্সিলের মতো মতো রড থাকে অনেকগুলো, বুঝছেন? এই ইউরেনিয়ামের রড গুলো যখন এখানে দেওয়া হয়, তখন আর বাকি একটা ইউরেনিয়াম যখন আঘাত করা হয়, মানে আর একটা মনে হয় যে এখানে 235 কে যখন মনে করেন যে আর একটা 235 বা আর একটা ছোট একটা কণা দিয়ে যখন আঘাত করা হয়, তখন প্রচুর পরিমাণে এখানে মনে করেন যে তাপ উৎপাদন হয়, প্রচুর পরিমাণে তাপ উৎপাদন হয়। এই তাপটাকে মনে করেন যে কন্ট্রোল করার জন্য, মানে এই তাপ তো বেশি, দেখা যায় এটাই বুম হয়ে যাবে, তাহলে এটা তো সমস্যা। যার কারণে এখানে হচ্ছে বিভিন্ন কন্ট্রোল রড ব্যবহার করা হয়। কন্ট্রোল রডে আর কি বিভিন্ন হচ্ছে কিছু কিছু উপাদান ব্যবহার করে, বেরিলিয়াম বা এরকম জাতীয় পদার্থ ব্যবহার করে কন্ট্রোল রড গুলো তৈরি করা হয়। পরে এই কন্ট্রোল রডের মাধ্যমে আর কি এই বিক্রিয়াটা নিয়ন্ত্রণ করা হয়। এবং যে বিক্রিয়ায় যে আমরা তাপ পালাম, এই তাপকে আমরা কিভাবে কাজে লাগাবো, ওই একই থিওরেম পানিকে, এই যে এইটা এইখানে দেখেন পানি ইন হচ্ছে, এই যে কন্ডেন্সার পাম্পের মাধ্যমে পানি, দেখেন এই যে এর মাধ্যমে দুইটা দুইটা ভেসেলে ঢুকতেছে আর কি, দুইটা স্টিম জেনারেটরে ঢুকতেছে, এবং এই যে ঢুকতেছে, ঢুকে পানিটা ঢোকার সাথে সাথে বাষ্প হয়ে যায়, বুঝছেন? এই বাষ্প হওয়ার পরে এই বাষ্পটা মনে করেন যে হচ্ছে এই যে স্টিম লাইনের মাধ্যম দিয়ে এই যে টারবাইন, এই মনে করেন যে ভালো মানের টারবাইন ব্যবহার করে, টারবাইনের মাধ্যমে আর কি এই টারবাইনটা অনেক গতিতে ঘুরে। যখন এই টারবাইনটা হয়ে যায় আর কি, পরবর্তীতে ওই স্টিম গুলা আবার আসে, ওই গরম বাতাস, এই গরম বাতাস গুলাকে আবার পাম্পের মাধ্যম দিয়ে এই কুলিং টাওয়ারে নিয়ে যাওয়া হয়। এই কুলিং টাওয়ারে অনেক থিওরিতে কাজ করে কি, কুলিং টাওয়ারে যখন যায়, তখন এই কুলিং টাওয়ারের মাধ্যমে পানি, যেহেতু ওইগুলো তো বাষ্প ছিল, এই বাষ্পগুলো আবার পানিতে রূপান্তরিত হয়। যে পানি এগুলো আবার ওই সেম সেম সিস্টেম ইউজ করে আর কি মনে করেন যে আবার এখানে নিয়ে আসা হয়। এর মাধ্যমে কি প্রসেস হয়, যে টারবাইন অতি দ্রুত টারবাইনটা ঘুরে, দেখা যাচ্ছে 2000 RPM, 500 RPM, 10,000 RPM ও মনে করেন যে হয়। আর এই জেনারেটর অনেক ভালো মানের জেনারেটর বা মনে করেন যে ডায়নামো ব্যবহার করা হয় আর কি, অনেক বড় বড়, সেগুলোর মাধ্যমে বিদ্যুৎ উৎপন্ন হয়। তারপর আবার ট্রান্সফারের মাধ্যমে এই বিদ্যুৎটা মনে করেন যে বাড়ায় সাব স্টেশনের মাধ্যমে আমাদের এই রেসিডেন্সিয়াল বাসায় নিয়ে আসা হয়। তে মোটামুটি আহ এই নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট এটা বুঝতে পারছেন আপনারা? হ্যালো?
জি ভাই, বুঝতে পারছি। হুম, এই জিনিসটা আবার একটু বলবেন? আচ্ছা ঠিক আছে, বলতেছি আবার, ভালোভাবে লক্ষ্য করেন। এটা সাপোজ আমাদের রূপপুরের বিদ্যুৎ কেন্দ্র আর কি, ঠিক আছে। এইখানে এটা হচ্ছে মডারেটর, এই যে ফুটবলের মতো যেটা দেখালাম আর কি, বুঝছেন। এই মডারেটর চেম্বার এটা মনে হয় 5-6 লেয়ারে তৈরি করা থাকে। এখানে সাপোজ যদি একটা প্লেনও ক্রাশ করে তাও এটার কিছু হবে না আর কি। তে যখন মনে করেন যে এর মধ্যে আমি থাক, আমরা ডিটেলসে না যাই, যেহেতু আমার এটা সামনে টপিক না আর কি। জাস্ট এমনি একটু বুঝাই আর কি। এখানে এই মডারেটর মধ্যে 5-6টা এরকম চেম্বার থাকে আর কি, বুঝছেন। এই 5-6টা চেম্বারের মধ্যে পেন্সিলের মতো আপনার যে যে রুল বা বিভিন্ন রড দেখেন না আর কি বাসা বাড়ির, এই রডের মতো আর কি ইউরেনিয়ামের কিছু রড থাকে আর কি, বুঝছেন। ইউরেনিয়াম ফুয়েলের কিছু রড থাকে আর কি, অনেকগুলা রড। সেই রড গুলো আর কি এর মধ্যে থাকে। যখন আমরা মনে করেন যে ওই যে নিউক্লিয়ার ফিশন বিক্রিয়ার নীতি অনুযায়ী যখন আমরা ইউরেনিয়াম 235 কে আমরা ছোট একটা পরমাণু দিয়ে যখন আঘাত করা হয়, তখন মনে করেন যে আমাদের ই ই সমান আহ, ই সমান এমসি স্কোয়ার এই নীতি, এই যে আইনস্টাইনের নীতি অনুযায়ী অনেক বিদ্যুৎ উৎপাদন করা হয়। এই আলোর গতিতে মনে করেন যে আলোর যে থ্রি সি সমান 8 × 10⁻⁸ 8 × 10⁸ 8, না না, 3 × 10⁸ 8, এই এই পরিমাণে আর কি মনে করেন যে এই নীতিতে মনে করেন যে আমাদের বিদ্যুৎ উৎপাদন করা হয়, এবং প্রচুর পরিমাণে তাপ এবং আলো উৎপন্ন হয়। যেহেতু এর মধ্যে থাকে, আমরা কিছু দেখতে পারি না আলোটা, খালি তাপটা দেখতে পাই। যে তাপের কারণে মনে করেন যে এটা এই যে তাপটা উৎপাদন করা হয়, এই তাপটাকে এই যে পানি, এই যে পানি আছে, এই পানি যে হলো আমাদের পাম্পের মাধ্যমে এই পানি এই দুইটা চেম্বারে আমাদের ঢুকানো হয়, এবং এই দুইটা চেম্বারে তখন যেহেতু অতিরিক্ত তাপ থাকে এখানে, এই তাপের মাধ্যমে সাথে সাথেই মনে হয় যে পানিটা বাষ্পতে রূপান্তরিত হয়ে যায়। যখন আবার এই বিক্রিয়াটাকে নিয়ন্ত্রণ, এই যে নিউক্লিয়ার ফিশন বিক্রিয়াটাকে রূপান্তর মানে এটাকে নিয়ন্ত্রণ করার জন্য কন্ট্রোল রড ব্যবহার করা হয়, বেরিলাম বা এরকম টাইপের ধাতুটা, আমি নামটা এক্সাক্টলি বলতে পারলাম না আর কি। তে এর মাধ্যমে আর কি বিক্রিয়াটা নিয়ন্ত্রণ করা হয়, একবারে যেন খুবই তাপ বেড়ে না যায়, দেখা যাচ্ছে বাস্ট যেন না করে। যেমন ইউক্রেনের চুরানোবিলে যেমন এরকম দুর্ঘটনা ঘটছিল আর কি 1985 সালের দিকে আর কি। জাপানেও কয়েকটা বিদ্যুৎ কেন্দ্র এরকম হয়েছিল আর কি। যে তার পরবর্তীতে আর কি যে আমরা যে তাপ পালাম, আমাদের মেন কথা হচ্ছে আমরা এত কিছু কাহিনী করতেছি কিসের কারণে বলেন তো। প্রশ্ন করলাম, আমরা যে এই যে এটা ব্যবহার করছি, এই যে মডারেটর, কি কারণে আমরা মডারেটর ব্যবহার করছি, আমাদের মূল পাওয়াটা কি? পাওয়ার জন্য, হ্যাঁ তাপ পাওয়ার জন্য। হ্যাঁ, তাপ। মেন কথা হচ্ছে তাপ পাওয়ার জন্য। মেবি হচ্ছে পানিটাকে আমরা বাষ্প মানে আমরা মানে স্টিম স্টিম বাষ্প আমরা মানে গরম বাতাস পাওয়ার জন্য, মানে যে তাপ পাওয়ার জন্য আমরা একটা কাহিনী করতেছি আর কি। যে তাপ আমরা যত কম খরচে উৎপাদন করতে পারবো, তত মানে বিদ্যুৎ তৈরি কষ্ট আমাদের কম হবে আর কি। যে তাপটা আমরা পালাম, এই তাপ পানি মনে করেন যে সাথে সাথে আমাদের বাষ্পীভবন থেকে এই বাষ্পটা মনে করেন যে এই বাষ্প মনে করেন যে আপনার বাষ্পর মুখে মনে করেন যে বিভিন্ন টারবাইন সেট করা থাকে, এই টারবাইন গুলো অতিরিক্ত গতিতে ঘুরে তারপরে এই টারবাইনের শ্যাফটটা জেনারেটরের মাধ্যমে লাগানো থাকে, যে জেনারেটরের মাধ্যমে বিদ্যুৎটা উৎপাদন হয়ে পরবর্তীতে আর কি এই যে আমাদের রেসিডেন্সিয়াল এরিয়ায় যায়। যেহেতু আমাদের স্টিমের তাপমাত্রা ছিল অনেক বেশি, এই কুলিং টাওয়ারের মাধ্যমে আর কি স্টিমের তাপমাত্রাটা কমানো হয়ে আবার পানিতে রূপান্তরিত করা হয়, ওই পানি আবার ওইখানে ব্যবহার করা হয়। বা সব সময় নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোনো নদীর আশেপাশে হয় আর কি, যেমনটা আমাদের পদ্মা নদীর পাশে আমাদের রূপপুরে এটা তৈরি হচ্ছে আর কি। এই যে আমি যেটা বললাম আর কি, এই যে এর যে মনে করেন যে রিয়াক্টরের ধরন, এই যে দেখেন এখানে হচ্ছে নিরাপত্তা, এই যে নিরাপত্তা দেখতে তেজস্ক্রিয় নির্বাপন এবং মেল ডাউনের ঝুঁকি, যেমন চোরানোবিল এবং ফুকুশিমা এই দুর্ঘটনাটা ঘটছিল আর কি, বুঝছেন। এখানে দীর্ঘমেয়াদী মনে করেন যে 50 বছর, 60 বছর, 100 বছর, 200 বছর কোনো মানুষের বসতি স্থাপন করা যায় না। এই জন্য এটা এত রিস্কি। আমেরিকা বিভিন্ন পশ্চিমা রাষ্ট্রে এটা মনে করেন যে ব্যান করে দিছে, কোনো পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ চলবে না। পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এটা আপনারা স্টিম হলো অ্যাটমিক এনার্জি, এটা আপনারা বুঝতে পারছেন? জি বুঝছি। হুম। এবার হচ্ছে আমরা, আচ্ছা আমি একটা দিচ্ছি, আমাদের যে হচ্ছে এই রূপপুরে আমরা কত মেগাওয়াট বিদ্যুৎ পাবো বলেন তো যদি চালু হয়? 2400 মেগাওয়াট। এই তো, আমাদের দুইটা টার্মিনাল আছে, মানে দুইটা আমাদের মডারেটর আছে।
1200 করে তৈরি করবে আর কি। কয়েকদিন আগে 300 তৈরি করছিল আর কি। তো স্টিম পাওয়ার প্ল্যান্টের নীতিটাও সেম ভাবে কাজ করে, জাস্ট এটারও খুব একটা প্যারা নাই। আমাদের মেন কথা হচ্ছে এত কিছু এত কাজ করা আমাদের তাপ পাওয়ার জন্য। তো এখন আমরা হচ্ছে ফুয়েল হিসেবে ইউরেনিয়াম ব্যবহার করবো না, এবার আমরা এলএনজি মানে কি এলএনজি ব্যবহার করবো আমরা, যে গ্যাসটা পাওয়া যায় আর কি। ওই যেটা মনে করেন হচ্ছে এলএনজি মানে গ্যাস পাওয়া যায়, ওইটাকে আমরা মনে করেন যে এই এলএনজি বা ডিজেল, ডিজেলটা যখন আমরা মনে করেন যে আস্তে আস্তে মনে করেন যে এই আমাদের এই চেম্বার থেকে যখন আমরা এই যে বয়লার দেখতে পাচ্ছি না, এটা হচ্ছে বয়লার, মনে করেন আপনার বাসায় প্রেসার কুয়ার, ওই সেম নীতিতে কাজ করে। ওই ফুয়েলটা মনে করেন যে বিভিন্ন এই যে বিভিন্ন ইনজেক্টর আছে, এই ইনজেক্টরের মাধ্যমে হালকা হালকা করে হিট করে ওই বয়লারের সাইজটা কিন্তু অনেক বড়, দেখা যাচ্ছে আমাদের 5-6টা রুমের মতো আর কি, 10-12টা রুমের মতো মনে করেন যে হচ্ছে এই বড় বয়লারটা থাকে। এই বড় বয়লারের মাধ্যমে এই যে দেখেন এই যে পানি, এই যে পানি ওয়াটার ইনটেক চ্যানেল, এই পানিটা মনে করেন যে এর মাধ্যমে দেখেন এইখানে কিন্তু কিছু না, এখানে এই যে এর মাধ্যমে যে তাপটা উৎপন্ন হচ্ছে, এই তাপটা এর মাধ্যম দিয়ে যে এইখানে নিয়ে আসা হয়, বুঝছেন? বা সম্ভবত মনে করেন যে এই তাপটা না না সরি, এই যে এই পানি দেখতেছেন, এই পানিটা এই যে এর মধ্যে দিয়ে নিয়ে আসা হয়, পরে এই পানিটার সাথে সাথে বাষ্প রূপান্তর দেয়, এই বাষ্পটা সাথে পরে এই গরম বাষ্প, এই যে এটা হচ্ছে ঠান্ডা পানি এর মধ্যে যায় বা পানি এর মধ্যে যায়, সাথে সাথে এই যে একটু কালার করা দেখতেছেন একটু মানে হিট হিট টাইপের লাল লাল, পরে আর কি এই যে স্টিম, এই স্টিমটাই যে এইখানে টারবাইন, এই টারবাইনের মাধ্যম দিয়ে চলে আসে, পরে এটাকে এই পানিটাকে আবার মনে করেন যে গরম বাতাসটাকে এই যে কুলিং টাওয়ার, এই যে স্মোক, এইখানে আবার কুল করা হয় পানিটা। এই কুল করার পরে মনে করেন যে এই যে আবার পরে ইউজ করা হয়, এই সেম থিওরি জেনারেটর মাধ্যমে, এই যে টারবাইনের মাধ্যমে জেনারেটরটা ঘুরে, জেনারেটরটা পরে জেনারেটরের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন করা হয়, পরে মানে এটা মানে যারা ডিপার্টমেন্ট ওয়াইজ তাদের আর কি কাজে লাগে, এই এক্সাক্ট গ্যাস মিক্সিং, ভেন্টিলেটর, তারপরে স্টিম, তারপরে এক্সাইটার, এইসবের কাজ যারা ডিপার্টমেন্টের পড়া তারা আর কি করবে, আপনাদের দরকার নাই আপাতত আর কি। পরবর্তীতে আর কি এইটা কারণ কাজ করা হয়, এটার দক্ষতা হচ্ছে 30-40%। আর এর প্রভাব হচ্ছে পরিবেশগত প্রভাব হচ্ছে প্রচুর পরিমাণে কার্বন ডাইঅক্সাইড গ্যাস, গ্যাস নির্মাণ করা, গ্যাস মানে মানে ছাড়ে, প্রচুর পরিমাণ কার্বন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন নির্গমন হয়, যার কারণে এটা পরিবেশের জন্য একটু ক্ষতিকর। এই স্টিম পাওয়ার প্ল্যান্ট বুঝতে পারছেন আপনারা? জি ভাই। পরবর্তীতে আমরা আগালাম, আর মনে হয় কয়েকটা আছে। তো এই যে সোলার পাওয়ার প্ল্যান্ট, এখন সব পৃথিবী ঝুঁকতেছে সোলারের দিকে আর কি, বুঝছেন? বর্তমানে বাংলাদেশে অনেক জায়গায় সোলার পাওয়ার প্ল্যান্ট তৈরি হয়েছে। আপনারা ওই যে যারা উত্তরবঙ্গের লোক আছেন বা পশ্চিমবঙ্গের লোক আছেন, যারা ওই যে রাজশাহী বা বিভিন্ন ওই যে যমুনা সেতু যারা পার হন, যমুনার ওই পারে দেখবেন যে, জি ভাইয়া, সিরাজগঞ্জে। হ্যাঁ সিরাজগঞ্জে দেখবেন যে 68 মেগাওয়াট ওই যে সোলার বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করা হয়েছে, দেখতে সুন্দরই লাগে আর কি। এটা সব যে পরিবেশ বান্ধব, বুঝছেন? আমরা ভবিষ্যতে যদি সুযোগ হয় কিভাবে সোলারের মাধ্যমে বিদ্যুৎ উৎপন্ন হয় এটা আমরা দেখবো, মানে সিলেটটা আর কি রেডি করে নেয় আর কি, মানে অটো ডিপে না, ভবিষ্যতে আমরা দেখি ক্লাস করতে থাকি ইনশাল্লাহ, যদি কখনো সুযোগ হয় দেখা যাবে আর কি। সাপোজ কিভাবে, জি ভাইয়া কিছু বললেন কি? আচ্ছা সমস্যা নাই। সোলার সামান্য এই সানলাইট যখন সোলারে পরে পড়ে বা যে কোনো লাইট যখন সোলারে পরে পড়ে, এটার মাধ্যমে আর কি বিদ্যুৎ তৈরি হয়, যার এই ডাইরেক্ট এই বিদ্যুৎটাকে মনে হয় ইনভার্টারের মাধ্যমে ব্যাটারি চার্জ করা হয়, কিছু পাওয়ার মনে করেন যে হচ্ছে ওই যে আমাদের পাওয়ার প্ল্যান্টের সিস্টেম খরচ হয়, বাকি বিদ্যুৎ মনে করেন যে একসাথে মনে করেন যে ব্যাটারিতে তো আর সব চার্জ করা যায় না, ব্যাটারি চার্জ করার একটু ডিফিকাল্ট টাফ, ওইটাকেই ডাইরেক্ট হচ্ছে ইনভার্টারের মাধ্যমে মনে করেন যে ইনভার্টার কি এই মনে করেন যে আপনার এখান থেকে যে 12 ভোল্ট আমরা পাবো, এখানে ডাইরেক্ট 220 ভোল্টে বা 400 ভোল্টে রূপান্তরিত করে ট্রান্সফার নেওয়া হয়, যে 400 ভোল্ট থেকে মনে করেন যে ওই যে 230 কেবি বা 132 কেবি করে ট্রান্সমিশন লাইনের মাধ্যমে আমাদের এই সার্ভিস হয়। এই যে ইনভার্টারের কাজ কি, ডিসি কে গ্রিড উপযোগী এসিতে রূপান্তর করা, মানে ইনভার্টারটা ব্যবহার করা হয় পিওর সাইন ওয়েভ পাওয়ার জন্য। এর দক্ষতা
এই যে দক্ষতা 15 থেকে 20% আর কি, একটু কম আর কি। জমির প্রয়োজন বেশি হয়। চায়না তো তাদের পাহাড় গুলা সম্পূর্ণ সোলার দিয়ে উড়াই দিয়েছে আর কি, দেখলাম কয়েকদিন আগে। পরবর্তী স্লাইডে আমরা চলে যাবো আর কি। বুঝতে পারলেন আর কি, বলেন তো ভাইয়া, বোনরা আছেন? ভাইয়া, জি ভাই। এটা জি একটু বলেন, প্রশ্ন করতে গেলেন আপনি। এটা এটা জিনিসটা পাওয়ার জেনারেশন মেথডটা ভালোভাবে বোঝা গেল আর কি। হ্যাঁ, এটা আর কি দরকার। অনেকে আর কি সব শেষ করে দেয়, কিন্তু জীবন শেষ হয়ে যায় কিন্তু বুঝতে পারে না যে পাওয়ার জেনারেশনটা কিভাবে হয়। তো আমরা এবার দেখবো যে কিভাবে পুঙ্খানুপুঙ্খভাবে বিদ্যুৎটা যে আমরা উৎপন্ন করলাম আমার বাসা বাড়িতে কিভাবে আসে। এই যে জেনারেটর টার্মিনাল, মানে পাওয়ার স্টেশন, এটা হতে পারে কোনো নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট বা হিট থার্মাল পাওয়ার প্ল্যান্ট বা আদার্স, মনে করেন যে হচ্ছে মনে হয় সোলার পাওয়ার প্ল্যান্ট। এই পাওয়ার স্টেশন থেকে আমরা কত ভোল্ট পাই বলবেন? বলেন তো দেখি, পাওয়ার স্টেশন থেকে আমরা কত ভোল্ট পাই? এই পাওয়ার স্টেশন থেকে আমরা মনে করেন যে এসি বিদ্যুৎ পাই। এই বিদ্যুতের মানটা মনে করেন যে হচ্ছে ধরতে পারেন যে 11 কেবি হতে পারে, বেশি 11 কেবি হয়। এই 11 কেবি অনেকগুলো 11 কেবি হয় আর কি, যার কারণে 11 কেবি আমরা পিলার সিরিজ বা প্যারালাল করে আমরা মনে করেন যে এই 11 কেবি কে আমরা মনে করেন যে হচ্ছে এই যে পাওয়ার ট্রান্সফরমারটা সাধারণত কি জানেন? স্টেপ আপ ট্রান্সফরমার 2 প্রকার, আপনারা একটু মনে করে রাখেন, কথাটা ভালোভাবে শুনবেন। শুনতে পাচ্ছেন আমার কথা ভালোভাবে? জি ভাই। তো হ্যাঁ, আমি একটু পাওয়ার ট্রান্সফরমারটা একটু আমি এক্সপ্লেন করবো আর কি, জাস্ট বলতেছি আর কি। হ্যাঁ, ট্রান্সফরমার হচ্ছে 2 প্রকার আর কি, বুঝছেন? স্টেপ আপ এবং স্টেপ ডাউন। স্টেপ আপ কি মানে, আপ মানে কি বৃদ্ধি। যে আমরা যখন এখানে 11 ভোল্ট 11 কেবি যখন আমরা দিব আর কি, বুঝছেন? এই 11 কেবি কে ও ডাইরেক্ট অ্যাকশন দিয়ে কত কেবি রূপান্তর করবে জানেন? এটা কিন্তু অনেক বড় ট্রান্সফরমার, দেখা যায় আপনার ঘরের সমান ট্রান্সফরমারটা। এটাকে ডাইরেক্ট ও 132 কেবি, না হলে মনে করেন যে 230 কেবিতে রূপান্তর করবে। এই 132 কেবিতে নিয়ে যাওয়ার পরে তারা মনে করেন যে এটাকে কি করবে শোনেন। সাপোজ এখানে আমরা 230 কেবিতে রূপান্তর করলাম, কিছু কিছু ক্ষেত্রে 400 কেবিতে রূপান্তর করা লাগে। পরে আর কি দেখছেন এই যে বড় বড় আমাদের হলো বিদ্যুৎ, বড় বড় আছে। আমাদের পোল আর কি, বুঝছেন? বিদ্যুতের বড় বড় পোলের মাধ্যমে এগুলো কিন্তু অনেক লম্বা। এই যে এখান থেকে এর দূরত্ব কখনো কোনো কোনো ক্ষেত্রে 80 কিলোমিটার, 150 কিলোমিটার বা 200 কিলোমিটার পর্যন্ত হয়ে থাকে আর কি। কেন এই কাজটা করা হয় কি বলতে পারবেন? যে ট্রান্সফারের মাধ্যমে কেন বিদ্যুতের রূপান্তরিত করলাম? কারণ কারেন্ট বেশি যারা থাকলে ক্লিয়ার ভালোভাবে পড়ছে প্রথম থেকে বলতে পারে। এই কারণ তো, কারেন্ট যদি বেশি থাকে তাহলে অনেক হিট জেনারেট হবে। এই জন্য ভোল্টেজটা বাড়ানো হয় যাতে আমরা অনেক দূরে ট্রান্সমিশন করতে টিপুলির পারি। কে আছে? টিপুলির কে আছে? টিপুলির একজন বলো। জি ভাই আছি। হ্যাঁ, টিপুলির অনেক একজন বলো। ধরনের লস হয়, সেই কারণে করোনা লস আছে, আরো অনেক ধরনের লস। হ্যাঁ 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 হ্যাঁ, এই যে বলতে পারছে, তো ওইটা আমি একটু ভালোভাবে বলবো। তো তোমরা আগে আমি একটু ইসে নিয়ে যাবো, সেটা আমি একটু লেখালেখি করবো এখন একটু। আমার 10টা slide আছে। ভাইয়া, কিছু শোনা যাচ্ছে না। এই যে এখানে দেখেন, আমরা প্রথমে একটা সূত্র সূত্র বললাম আর কি, যে পাওয়ারের এটা আর কি দেখানো হয় নাই। এই যে দেখেন, আমরা একটু এই যে লিখবো আর কি, এই যে ওরে বাবারে, এই যে সরি আসলে মানে এটা কম্পিউটারটা একটু স্লো তো আর কি, যার কারণে প্রবলেম হচ্ছে আসলে। আমাদের ল্যাবের যে কম্পিউটারটা ছিল আর কি, ওটা আসলে মানে অনাকাঙ্ক্ষিত ভাবে একটু চুরি হয়ে গেছে আর কি, দুঃখিত আর কি। আসলে আমি লিখতেছি না আর কি, একটু নোট করবেন আর কি। হ্যাঁ, পি সমান বিহি আই আর কি, বুঝছেন? পাওয়ার সমান কি জানেন? পাওয়ার হচ্ছে কারেন্ট এবং
ভোল্টেজের গুণফল আর কি, বুঝছেন? এখন পাওয়ার, এই পাওয়ারটাকে যদি আমরা কমাতে পারি, এই পাওয়ার লসটাকে যদি আমরা কমাতে পারি, তাহলে আমরা বেশি বিদ্যুৎ পাবো। তো এই ক্ষেত্রে কি হয় জানেন, এই যে কারেন্ট, এই যে পাওয়ার ট্রান্সফর্মারের মাধ্যমে যখন বেশি ভোল্টেজ এখন পি সমান ভিআই, এর মাধ্যমে যখন আমরা মনে করেন যে এই যে লেখা হচ্ছে এখন, এই যে পি সমান হচ্ছে ভিআই, এর মাধ্যমে যদি আমি যে কোনো কিছু একটা কমাতে পারি, তাহলে কিন্তু আমার লাভ হবে কিন্তু, বুঝছেন? তো এর মাধ্যমে যখন আমরা বেশি ভোল্টেজকে যখন আমরা মনে করেন যে কম ভোল্টেজকে বেশি ভোল্টেজ রূপান্তরিত করবো, তাহলে ওহমের সূত্র অনুযায়ী ভি বাড়লে কি সে অনুযায়ী মানে পি সমান ভি আই, তাহলে কি পি সমান ভি আই, তাহলে কি ভোল্টেজটা যদি আমি ওই পারে নিয়ে যাই, তাহলে কত আয়ের মান এদিকে থাকে, যদি আমরা মনে করেন যে ভোল্টেজের মানটা বাড়াই দিই, তাহলে আয়ের মানটা আমরা কমে যায়। একটু আমি প্রথম স্লাইড একটু নিয়ে যাই, এই যে এখানে। ভাই একটা কোশ্চেন ছিল। হ্যাঁ ভাইয়া বলেন। ভাই এখানে পাওয়ার জেনারেশনের সাথে রোবোটিক্স এর সম্পর্কটা যদি বলতেন। হ্যাঁ, আসলে রোবোটিক্স এর সম্পর্ক পাওয়ার জেনারেশনের সাথে নাই আর কি, বুঝছেন? আসলে একটু ওই যে অনেকে আর কি বাইরের ডিপার্টমেন্টে থাকে, তো আর কি জাস্ট হচ্ছে তাদেরকে একটু দেখানোর জন্য আমরা একটা ওই যে ইলেকট্রিক্যাল পাওয়ার নামে একটা রাখছি। আসলে বিদ্যুৎটাকে মানে আপনি যে বিদ্যুৎ ব্যবহার করতেছেন এটা কিভাবে উৎপন্ন হচ্ছে এটি যদি নাই জানেন, তাহলে আপনারা মানে রোবোটিক্স বলেন আর বাসা বাড়ি বলেন কিভাবে ব্যবহার করবেন, জাস্ট এই জন্য আর কি আমরা আর কি আসলে এই পাওয়ার জেনারেশনটা একটু দেখাইছি, বুঝছেন? জি অবশ্যই, হালকা করে ঠিক আর কি। আছে ভাই। তো এই যে দেখেন জি আমরা ভাই। বেশি হ্যাঁ, এখানে মনে করেন যে আমাদের এই সূত্রটা অনুযায়ী কাজ করে আর কি। হ্যাঁ, যখন আমরা ভোল্টেজের মান বাড়াই দিলাম আর কি, হ্যাঁ ভোল্টেজের মান বাড়লে, সরি এখানে আর কি এটা না, যখন আমরা বেশি ভোল্টেজ উৎপন্ন করি আর কি, হ্যাঁ কি সমান, এই যে এখানে লেখা হচ্ছে, সূত্রটা আমি লিখতেই পারতেছি না। সরি, একটু লেখা হচ্ছে না, আসলে ট্রাই করে হচ্ছে না। আচ্ছা, পি সমান ভিআই আর কি। হ্যাঁ, এই ভিআই যখন আমি মনে করেন যে ভিটাকে এই পারে রাখবো, আইটাকে ওইদিকে, আইটা ওই পাশে চলে যায়, যদি আমরা বেশি বিদ্যুৎ মনে করেন যে বেশি ভোল্টেজ মানে কম ভোল্টেজ দিয়ে বেশি ভোল্টেজ রূপান্তর করতে পারি, সেখান থেকে কারেন্টের মানটা অনেক কমে যায়, বুঝছেন? তাহলে কারেন্ট কিন্তু পি সমান ভিআই, তাহলে এই যে আয়ের মান যত কম হবে, তাহলে সেক্ষেত্রে আমাদের পাওয়ারের মানটা তত কমে যায়। মানে এই পি লসটা কিন্তু ভিন্ন ধরনের লস হয়, মনে করেন যে হিটের লস হয়, করোনা লস হয়, আরো অনেক ধরনের লস হয় আর কি, যার কারণে আমাদের লসটা কমানো যায়, যার কারণে আমরা বেশি ভোল্টেজ মানে পাওয়ার ট্রান্সফারের মাধ্যমে আমরা বিদ্যুৎটা আর কি মানে বেশি ভোল্টেজ বিদ্যুতের আমরা রূপান্তরিত করতে পারি আর কি। ভাইয়া কিছু শোনা যাচ্ছে না। ক্লাস কি শেষ হইলো? না, বুঝতেছি না। মনে হয় কারেন্ট চলে গেছে বাইরে দিয়ে না।
আসসালামু আলাইকুম। অনাকাঙ্ক্ষিত আসলে চলে যাওয়ার জন্য দুঃখিত আর কি, ডিসকানেক্ট হয়ে গেছিলাম একবারে। শোনা যাচ্ছে কি, একটু জানাবেন প্লিজ। হ্যালো। জি ভাই শোনা যাচ্ছে। দুঃখিত ভাই, আসলে মানে অনাকাঙ্ক্ষিত ভাবে চলে যাওয়া, মানে আমার লাইন পাওয়ারটা একবারে অফ হয়ে গেছিল আর কি। আমার তো মনে হচ্ছে ভাই কারেন্ট চলে গেছে। না, এখন মোটামুটি এখন ঠিক আছে আর কি সব। সিলাইড গুলো দেখতে পাচ্ছেন আপনারা না? হুম। জি হ্যাঁ, এই যে আমরা এখানে ছিলাম আর কি। আসসালামু আলাইকুম, একটা কথা বলতে ওয়ালাইকুম চাচ্ছিলাম। আসসালাম, বলেন। আচ্ছা, আপনাদের কি অফলাইনে ক্লাস করার ব্যবস্থা না আছে? আপু, আসলে এখন পর্যন্ত আমরা অফলাইন শুরু করি নাই, তবে 27 সাল থেকে শুরু করবো ইনশাল্লাহ। যদি আপনার যদি কোনো প্রবলেম হয় যে কোনো প্রজেক্ট আপনি করতে পারতেছেন না, সেক্ষেত্রে আপনি যদি আমাদের অফিসিয়াল লোকেশনে আসেন, সেক্ষেত্রে আমরা একটু সাহায্য করতে পারি আর কি। কিন্তু অফলাইন এখনো কোনো প্রোগ্রাম আমরা চালু করি নাই আর কি। আচ্ছা, হ্যাঁ, ঠিক আমরা আছে। এই যে এখানে ছিলাম আর কি। পরে আর কি ওই মানে এই জায়গায় তো 230 ভোল্ট ছিল আর কি। এই 230 ভোল্টটাকে 132 ভোল্টে নিয়ে এসে, মানে 132 কেভিতে নিয়ে এসে আর কি, মনে করেন যে ডিস্ট্রিবিউশন ট্রান্সফরমার নেওয়া হয়। ডিস্ট্রিবিউশন ট্রান্সফারের মাধ্যমে দেখা যাচ্ছে 66 কেভি বা 11 কেভির মাধ্যমে দেখা যায় বিভিন্ন কমার্শিয়াল বা ইন্ডাস্ট্রি এরিয়ায় ট্রান্সফার কিছু দেওয়া হয়, কিছুটা হসপিটালে দেওয়া হয়। আর মনে করেন যে এই যে 11 কেভি লাইনে আমরা আছি, 11 কেভিকে এই যে ছোট একটা ট্রান্সফার দেখতে পাচ্ছেন, এর মাধ্যমে 400 ভোল্টে রূপান্তরিত করে বা 220 ভোল্টে রূপান্তর করে তা আপনার বাড়িতে দেওয়া হয়। এবার আমরা দেখবো 220 ভোল্টটা পাইলাম, এবার আর্ডুইনোতে যে পাওয়ার লাগবে সেটা আমরা কি কোথায় দেখতে পাবো? এই যে দেখেন, এই যে 220 ভোল্ট পাওয়ার, এই যে এটা একটা চার্জিং সার্কিট দেখতে পাচ্ছেন, মোবাইল চার্জিং সার্কিট। এটার 220 ভোল্ট ইনে দেওয়া হয়, যে এদিকে 220 ভোল্ট আমরা দিলে এদিকে মনে করেন আমরা 12 ভোল্ট পাবো, বা এই যে এই সার্কিটের মাধ্যমে আমরা 5 ভোল্ট পাইতে পারি আর কি। এই যে এটা হচ্ছে বিভিন্ন পাওয়ার সাপ্লাই ইউনিট, এটা বিভিন্ন পিএলসি বা আদার্স যে কোনো আমাদের পাওয়ার সাপ্লাইয়ের জন্য কাজে লাগে আর কি। তারপরে কি করবো আমরা, এই যে দেখেন, এই ছোট আমরা যে বিদ্যুৎ পাই আর কি, যে আপনার বাসায় যে বিদ্যুৎ পালাম 220 ভোল্ট, এই 220 ভোল্ট বিদ্যুৎটা মনে করেন যে এই যে আমরা 5 ভোল্ট বা 12 ভোল্ট নিয়ে আমরা বিভিন্ন ধরনের ব্যাটারি চার্জ করে থাকি। এই যে একটা পেন্সিল টাইপ ব্যাটারি দেখতে পাচ্ছেন 3.3 ভোল্টের, কি পাওয়ার ব্যাংকও দিয়ে দিই আমরা। এই যে ব্যাটারি, ব্যাটারি হচ্ছে কি, ব্যাটারি কি মানে টাইপ অফ পাওয়ার সোর্স। আমরা পাওয়ার সোর্স আমরা দেখবো, আমরা তো পাওয়ার পালাম, এবার আমরা পাওয়ার সোর্সটাকে এবার আমরা একবার ইসে নিয়ে যাবো আর কি। যে টাইপ অফ পাওয়ার সোর্সের মধ্যে দেখেন ব্যাটারি। এই যে ব্যাটারি, প্রথম উপাদান হচ্ছে ব্যাটারি। ব্যাটারি হচ্ছে একটি বহনযোগ্য বিদ্যুৎ উৎস যা রাসায়নিক শক্তিকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তর করে। রোবোটিক্সে ব্যাটারি ব্যবহার করা হয় চলমান রোবটের ক্ষেত্রে, কারণ এতে তার ছাড়াই কাজ করা যায়। অ্যাডাপ্টার কি, অ্যাডাপ্টার হচ্ছে ডাইরেক্ট এসি কে কম ভোল্টেজের ডিসি তে রূপান্তর করে। এটি স্থির অবস্থায় রোবট পরীক্ষা করার সময় ব্যবহার করা হয় বা বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করা হয়। তো ইউএসবি পাওয়ার সাপ্লাই এখানে সাধারণত 5 ভোল্ট সরবরাহ করে থাকে। এটি কম্পিউটার বা পাওয়ার ব্যাংক হিসেবে ব্যবহার করা হয়। এটি ছোট রোবট বা কন্ট্রোল বোর্ড চালানোর জন্য উপযোগী। পরবর্তী স্লাইডে আছে বেসিক ইলেকট্রনিক্স এর আমরা কিছু দেখবো। আমরা বেসিক অফ ইলেকট্রিক্যাল দেখলাম। তো এই পর্যন্ত আর কি আপনারা বুঝতে পারছেন? আসলে আপনারা মনে হয় একটু বিরক্ত হয়ে গেছেন, ক্লাসের ডিউরেশনটা বেশি হয়ে যাচ্ছে, এই জন্য মনে হয়। আমরা এখনই শেষ করে দেবো, আর 5-6টা স্লাইড আছে, ঠিক আছে ভাইয়া? ঠিক আছে ভাইয়া। এই যে দেখেন বেসিক ইলেকট্রনিক্সে প্রথমে যে জিনিসটা ব্যবহার করা হয়, বেসিক ইলেকট্রনিক্স এর শুরুটা হয়েছিল হচ্ছে আমাদের ডায়োড দিয়ে, ডায়োড এবং ট্রানজিস্টর দিয়ে। এই ডায়োডের মাধ্যমে কিন্তু মনে করেন যে এই মানে সবকিছু মানে ইলেকট্রনিক্স কাজ করে ডায়োডের উপর ভিত্তি করে আর কি। ডায়োড মূলত কি করে, এটা হচ্ছে দিক একদিকে মানে ডায়োড এমন একটি উপাদান যা বিদ্যুৎকে এক দিকে প্রবাহিত হতে দেয়। কিন্তু ডিসি কিন্তু ছিল, এসি কিন্তু দুই দিকে। এসি কেমন ছিল জানেন, এসি ডাইরেক্ট মনে করেন হচ্ছে কারেন্ট একদিকে যাবে, আবার আসবে, সামনে যাবে, পিছনে আসবে, এরকম এরকম ভাবে কাজ করতো আর কি।
এই যে এটা হচ্ছে মনে করেন যে আমাদের এসি লাইন, বুঝছেন? আমি এসিটা দেখাই। এই যে এসি হচ্ছে এই যে বিভিন্ন দিকে দিক দিক পরিবর্তন করে, এই যে এইভাবে চলে এসিটা। ভাই কিছু দেখা যাচ্ছে না? ও সরি। হ্যাঁ এই যে দেখেন, এটা হচ্ছে মনে হয় যে এসি বিদ্যুৎ, বুঝছেন? এটা হচ্ছে এসি, মানে বিভিন্ন দিকে দিক পরিবর্তন করে এসি বিদ্যুৎটা কাজ করে আর কি। এসি এটা হচ্ছে বিভিন্ন দিকে, মানে একবার একবার মনে করেন যে সামনে, আবার একবার পিছনে, এটা হচ্ছে এসি বিদ্যুৎ, বুঝছেন? আর ডিসি বিদ্যুৎটা কি? ডিসি বিদ্যুৎটা একবার একই দিকে যায়, বুঝছেন? আবার কিছু কিছু ক্ষেত্রে মনে হয় যে আমরা বিভিন্ন ধরনের সার্কিট বা বিভিন্ন ধরনের কম্পোনেন্ট ব্যবহার করি, এর কারণে আর কি বিদ্যুৎ আবার বিভিন্ন দিকে আসতে পারে, মানে কিছুটা পিছনের দিকে যাওয়ারও প্রবণতা হয় কিছু কিছু ক্ষেত্রে। যে জন্য আমরা ডায়োড ব্যবহার করি। ডায়োডটা কি? ডায়োডটা খালি এইদিকে বিদ্যুৎ বিদ্যুৎ প্রবাহিত করবে, বুঝছেন? কিন্তু এই দিক থেকে কোনো বিদ্যুৎ এইদিকে যাবে না। এই সিস্টেমে ডায়োডটা কাজ করে। ডায়োড হচ্ছে এমন একটি উপাদান যা বিদ্যুৎকে বিদ্যুৎকে একদিকে প্রবাহিত হতে দেয় এবং বিপরীত দিকে প্রবাহ বন্ধ করে দেয়। এটি সার্কিটে ভুল সংযোগ বা উল্টো পথের পোলারিটি থেকে সুরক্ষা দেয়। যেহেতু আমাদের এই কম্পোনেন্ট গুলো 3.3 বা 5 ভোল্টের, এই উল্টো দিকে বিদ্যুৎ পেলে কিন্তু এটা নষ্ট হয়ে যায়, যার কারণে ডায়োডটা বেশি ব্যবহার করা হয়। তারপর কি এলইডি? এলইডি একটি বিশেষ ধরনের ডায়োড যা লাইট ইমিটিং ডায়োড, এর ফুল মিনিং। এটি বিদ্যুৎ প্রবাহিত হলে আলো দেয় এবং এটি নির্দেশক আলো বা ইন্ডিকেটর লাইট বা সিগন্যালিং বা আলোক সজ্জাতে ব্যবহার করা হয়। তারপর হচ্ছে আমরা চলে যাব কিসে? তারপরে আমরা ট্রানজিস্টরে চলে যাব। এটা হচ্ছে যুগান্তকারী একটা আবিষ্কার ছিল, যার কারণে হচ্ছে আমাদের যে কম্পিউটার বা আদার্স দেখতে পাচ্ছেন, একটা কম্পিউটারের মধ্যে, একটা সিপিইউ এর মধ্যে মনে করেন যে বিলিয়ন বিলিয়ন ট্রানজিস্টর থাকে। একটা 6 nm একটা চিপে বিলিয়ন বিলিয়ন ট্রানজিস্টর থাকে। একটা এটা সেকেন্ডে সেকেন্ডে অন অফ হয়, মিলি সেকেন্ডে। ট্রানজিস্টর কি? ট্রানজিস্টর এমন একটি সেমিকন্ডাক্টর উপাদান যা বিদ্যুৎ প্রবাহকে নিয়ন্ত্রণ ও বৃদ্ধি করতে ব্যবহার করা হয়। ট্রানজিস্টর মূলত দুইটি পিএন জাংশন ডায়োড দিয়ে তৈরি হয়। এই যে দেখেন, এই যে পিএন, একটা হচ্ছে পিএন জাংশন ডায়োড আর একটা হচ্ছে পিএন জাংশন ডায়োড। এই দুই ধরনের, এই সরি, পিএন জাংশন একটা জাংশন এবং এই দুইটা জাংশনের মাধ্যমে তৈরি করা হয়। এটা হচ্ছে পিএনপি ট্রানজিস্টর, এটা হচ্ছে এনপিএন ট্রানজিস্টর। পিএনপি ট্রানজিস্টরের তীরটা এইদিকে থাকে আর এনপিএন এরটা ভিতরের দিকে। আর সরি, এনপিএন ট্রানজিস্টরের হলো তীরটা এইদিকে থাকে এবং পিএনপি ট্রানজিস্টরের তীরটা ভিতরের দিকে থাকে, এই যে যেটা দেখতে পাচ্ছেন আর কি। এখানে হচ্ছে ট্রানজিস্টর একটি কি বাইপোলার জাংশন ট্রানজিস্টর। এর তিনটি অংশ থাকে, একটা হচ্ছে ইমিটার, বেস এবং কালেক্টর। এ দুই ধরনের হতে পারে, এটা যেটা বললাম। বেসে অল্প দেখা যায়, এই যে আমাদের যে বেস, এই বেসে অল্প পরিমাণ কারেন্ট দিলে অ্যামিটার থেকে কালেক্টর বড় কারেন্টে প্রবাহিত হতে সাহায্য করে। এই যে ইমিটার থেকে কালেক্টরে অনেক বেশি কারেন্ট প্রবাহিত হতে সাহায্য করে এটা। তাই ট্রানজিস্টরকে ইলেকট্রনিক সুইচ বা অ্যাম্পলিফায়ার হিসেবে ব্যবহার করা হয়। এইটুকু বুঝতে পারছেন ট্রানজিস্টর কিভাবে ব্যবহার করা হয়? হ্যালো ভাইয়া। ভাইয়া বুঝছি কিন্তু ভালো করে বুঝতে পারতেছি না জিনিসটা। আর একবার তাহলে আমি হলো এনপিএন ট্রানজিস্টরটা একটু বলি। যে বেসে, এই যে এই বেস লাইনে যদি মনে করেন যে আমি সাপোজ একটা ব্যাটারি আমি আঁকাই, আমি কিন্তু জাস্ট একটা নিচ্ছি, ব্যাটারি মনে ওই রকম না। জাস্ট মনে করেন যে আমি একটা প্লাস মাইনাস না ডিটেকশন করে আমি একটা এদিকে সাপোজ আমি একটা সার্কিট আমি আঁকাচ্ছি আর কি। এইখানে সাপোজ মনে করেন যে আপনার একটা লোড, বুঝছেন? আপনার একটা লোড এখানে দিলেন আপনি, মনে করেন যে যে কোনো একটা লোড দিলেন। এই লোডের মনে করেন যে আমার দেখা যাচ্ছে আমার বিদ্যুৎটা বেশি দরকার। দেখা যায় আপনি একটা মসফেট ব্যবহার করছেন, আপনার এইদিকে দিচ্ছেন আপনি মনে করেন যে 5 ভোল্ট, এবং কারেন্ট দেখা যায় 1 এম্পিয়ার প্রবাহিত হচ্ছে। এইটাকে মনে করেন যখন আপনি এই যে কালেক্টর বা ইমিটারে এখানে দেবেন, তখন এখানে মনে করেন যে এটাকে আরো বাড়াবে, দেখা যাচ্ছে মনে করেন যে 1 এম্পিয়ারকে 2 এম্পিয়ার বা এরকম করে বিদ্যুৎ, আবার ভোল্টেজও বৃদ্ধি করে থাকে কোনো কোনো ক্ষেত্রে আর কি, বুঝছেন? এইভাবে আর কি ট্রানজিস্টরটা কাজ করে আর কি। আবার এটা ট্রানজিস্টর হচ্ছে ইলেকট্রনিক সুইচ আর কি, বুঝছেন?
এটা আপনার আরো মানে আমাদের আরো ক্লাস আছে আর কি সামনের দিকে, এটা তখন যখন আমরা ট্রানজিস্টরের মূল পার্টে চলে যাবো তখন আপনি প্র্যাকটিক্যাল বুঝতে পারবেন। ট্রানজিস্টর দেখতে, জি ভাইয়া। আসলে এই যে যেগুলো ইকুইপমেন্ট যেগুলো দেখাচ্ছেন ওগুলা কি আমরা প্র্যাকটিক্যাল যখন করবেন তখন কি এগুলো জি ভাই, ব্যবহার এগুলো কাজে লাগবে ভাই। এই যে এই ট্রানজিস্টর মাধ্যমে দেখা যায় আমরা 9 ভোল্টকে 3.3 ভোল্টে রূপান্তর করবো ওই বা টাইম কিছু ফায়ার কিছুতে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এগুলা সবই কাজে লাগবে ভাই আর কি। আবার দেখা যায় আমাদের কয়দিন আগে আমি একটা কাজ করলাম, দেখা যায় আমাদের ইলেকট্রনিক্স একটা প্রজেক্ট ছিল যে 9 ভোল্টকে তোমরা 220 ভোল্টে রূপান্তরিত করো, এরকম 4টা ট্রানজিস্টর আমরা ইউজ করছিলাম আর কি, বুঝছেন। দিয়ে আর কি 220 ভোল্ট এরকম পাওয়া যাচ্ছিল আর কি। তো এরকম আর কি, ওই যে যেটা বললাম আর কি, এইটা এইটা ট্রানজিস্টর মূলত দেখতে হচ্ছে এরকম, বুঝছেন। এইটা হচ্ছে প্রথমটা হচ্ছে গেট, পরেরটা হচ্ছে মনে হয় যে সরি এটা মনে হয় এটা হচ্ছে বেস, হ্যাঁ। আর এরকম মনে করেন যে ট্রানজিস্টর এই 3টার নাম আছে আর কি। আর এটা হচ্ছে কালেক্টর। পরবর্তীতে আমরা চলে যাবো আর কি। এবং ওই পর্যন্ত আমাদের হচ্ছে বেসিক ইলেকট্রনিক্স শেষ মোটামুটি। পরবর্তীতে হচ্ছে এই যে ইলেকট্রিক্যাল সেফটি আর কি, বুঝছেন। এই যে এখানে 3 ধরনের আপনারা দেখতে পাচ্ছেন, মানে আমাদের রোবোটিক্স এর কিছু কম্পোনেন্ট দেখতে পাচ্ছেন এখানে দেখা যাচ্ছে ভাইয়া। জি ভাই দেখা যাচ্ছে। এই যে প্রথমে এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ফ্লেম সেন্সর আর কি, বুঝছেন। এটা হচ্ছে আল্ট্রাসনিক সেন্সর, কালকে দেখাইছিল আর কি। এটা হচ্ছে আমাদের ব্লুটুথ মডিউল, যেটা হচ্ছে ব্লুটুথের মাধ্যমে ফোনের মাধ্যমে কানেক্ট করে আমরা বিভিন্ন গাড়ি বা আদার্স আমাদের রোবোটিক্স এর কম্পোনেন্ট নিয়ন্ত্রণ করতে পারি। এটা হচ্ছে আমাদের একটা ছোট মাইক্রো কন্ট্রোলার, মিডিয়াম ইএসপি মাইক্রো কন্ট্রোলার, আমাদের 01 মডিউল। এটা এটা হচ্ছে আমাদের একটা এনআরএফ অ্যান্টেনা, বুঝছেন। এইখানে দেখেন এই সব কিছু কিন্তু ভাইয়া এই যে মাইক্রো এই কন্ট্রোলার মাইক্রো কন্ট্রোলার আমাদের পরবর্তীতে আছে আর কি, পরবর্তীতে আছে, একটু ওয়েট করেন। ওটা কি স্যার, ওটা কি ভাইয়া ব্লুটুথ মডিউলের মতো? না না না, আমি দেখাবো আর কি, একটু করেন, আমরা দেখাবো। তো এখানে দেখেন এটা হচ্ছে আমাদের হলো একটা ফ্লেম সেন্সর। এই যে এখানে আমাদের এই দুইটা কিন্তু 5 ভোল্টে চলে এরা, বুঝছেন। মানে ইলেকট্রিক্যাল পাওয়ার সেফটি এখানে কিন্তু যদি আপনি 5 ভোল্টের বেশি দেন, দেখা যায় আপনি 8 ভোল্ট দিচ্ছেন, তাহলে কিন্তু এটা নষ্ট হয়ে যাবে, বুঝছেন। যে ভোল্টেজ আমাদের স্টুডেন্ট গুলো আমাদের যে সবচেয়ে বেশি ভোল্ট কাজ করে থাকে সেটা হচ্ছে ওরা 5 ভোল্টে কখনো কখনো 9 ভোল্টও দিয়ে দেয়, তখন সাথে সাথে কিন্তু এটা নষ্ট হয়ে যায়, বুঝছেন ভাইয়া। কখনোই আপনারা এই কাজ করবেন না, 5 ভোল্টের নিচে আপনারা কখনো দিবেন না আর কি, উপরে কখনো দিবেন না ভোল্টেজ, বুঝছেন। এই যে এখানে দেখেন এটা হচ্ছে 3 থেকে 6 ভোল্ট, মানে আমাদের যে ব্লুটুথ মডিউলটা 6 ভোল্ট পর্যন্ত নিতে পারে আর কি, বুঝছেন। এখানে আপনি ব্যাটারি বা আরডুইনো থেকে 5 ভোল্ট 6 ভোল্ট দিতে পারবেন আর কি। আবার এই যে এইখানে যে হচ্ছে আমাদের এটা কিন্তু ভিসিসি টার্মিনাল, এই যে 5 ভোল্টের টার্মিনাল আমরা সংযোগ দিব কোথায় জানেন, এই যে ভিসিসি লেখা আছে না এখানে, এই ভিসিসি তে আমরা সংযোগ দিব। এই যে এইখানে আমরা ভিসিসির মানে আমাদের ব্যাটারির যে প্লাস প্রান্ত থাকবে এখানে আমরা এই ভিসিসি তে কানেকশন দেবো, ঠিক আছে। এই যে এখানেও দেখবেন যে আমাদের ভিসিসি আছে, হ্যাঁ। এই যে প্রথমটা হচ্ছে আমাদের ভিসিসি, এখানে আমরা 5 ভোল্ট প্লাস 5 ভোল্ট আমরা দিয়ে থাকবো, বুঝছেন। এখানে হচ্ছে আমরা 5 ভোল্ট দেবো প্লাস, এখানে হচ্ছে আমরা প্লাস 5 ভোল্ট দেবো আর কি। সরি, লেখাটা খারাপ হয়ে যাচ্ছে। পরবর্তীতে হচ্ছে আমরা দেখবো তাহলে এই ভোল্ট, আপনারা বিষয়টা বুঝতে পারলেন। এই ভোল্টেজ যে রেটিং ভোল্টেজ আছে এর পুরে বেশি সাপ্লাই দেওয়া যাবে না, তাহলে কিন্তু মডিউল নষ্ট হয়ে যাবে আর কি। এই যে এখানে দেখেন 2 ধরনের মোটর ড্রাইভার আছে। এই মোটর ড্রাইভারে যদি দেখা যাচ্ছে আপনি এই যে 5 ভোল্ট দিতে পারবেন, বুঝছেন। এখানে 5 ভোল্ট মানে এই যে এখানে 3টা টার্মিনাল আছে, এই এই যে এটা হচ্ছে 5 ভোল্ট টার্মিনাল, বুঝছেন। এটা হচ্ছে আপনি 9 ভোল্ট পর্যন্ত দিতে পারবেন এইখানে আপনি, বুঝছেন। এখানে 9 ভোল্ট আছে, এখানে গ্রাউন্ড আছে আর কি, বুঝছেন। এটার পরবর্তীতে এই মোটর ড্রাইভারের বিশদ আলোচনা আছে আর কি, জাস্ট আমরা বললাম যে এখানে 5 ভোল্ট সাপ্লাই দেওয়া হয় আর কি, মনে রাখবেন এটা। তারপরে এই যে 2 চ্যানেল আমাদের, এটা কি বলতে পারেন বলেন তো, এটা মধ্যের এই মডিউলটা কি বলতে পারবেন? হ্যালো, প্রশ্নটা এই রিলে যে রিলে মডিউল। মডিউল, এটা হচ্ছে 2 চ্যানেল রিলে রিলে মডিউল, মডিউল রিলে। আর কি, বুঝছেন। এখানে আমরা 12 ভোল্ট ব্যবহার করব, এখানে রিলে মডিউলে মান দেওয়া থাকবে, যা দেওয়া থাকবে ওটা ব্যবহার করবো। এটা কিন্তু ডিসি 12 ভোল্টের রিলে মডিউল, আর এটা কিন্তু 5 ভোল্টের রিলে মডিউল। আমাদের দুইটারই কাজ আর কি আছে ভবিষ্যতে।
পরবর্তীতে আমরা আরেকটু কানেকশনটা আমরা দেখবো, ব্রেডবোর্ড কানেকশনটা আমরা দেখবো আর কি। তো এখানে আমরা একটা দেখতে পাচ্ছেন, এই বোর্ডটা দিয়ে আমরা যত রোবোটিক্স এর প্রজেক্ট আছে আমরা সেগুলো করে থাকবো আর কি। হ্যাঁ, এখানে দেখেন এই যে মধ্যের কিছু কিছু ছোট ছোট কানা দেখতে পাচ্ছেন এখানে, বুঝছেন? মানে এই যে এই যে এইটুকু, বুঝছেন? এই যে এই ভিতরের টুকু আর কি, একটু দেখেন। এইখানে মনে করেন যে এই যে এ থেকে ই পর্যন্ত দেখতে পাচ্ছেন ভাইয়া? হ্যালো, এই যে এ থেকে ই পর্যন্ত ভাইয়া, এটুকু একটু বুঝবেন, এটা কিন্তু ভালোভাবে বুঝতে হবে আমাদের। হ্যালো, হ্যালো, জি ভাই, দেখতে হ্যাঁ, পাচ্ছি। এ থেকে ই পর্যন্ত, বুঝছেন? ব্রেডবোর্ডের টার্মিনালের এই যে এইখান থেকে এই পর্যন্ত আর কি আমাদের শর্ট থাকে আর কি, বুঝছেন? এই যে এইগুলা সব এই যে এইভাবে শর্ট থাকে আর কি, বুঝছেন? এইগুলা সব এইভাবে ভিতরে শর্ট থাকে আর কি, যার কারণে আমরা একসাথে অনেকগুলো তার বা টার্মিনাল আমরা একত্রিত করতে পারি। এই যে এ থেকে ই পর্যন্ত, আবার এফ থেকে জে পর্যন্ত, এরা কিন্তু শর্ট থাকে ভিতরের দিকে আর কি, বুঝছেন? আবার এই যে সাইডে দেখেন, এই যে এরা, এই যে এইখান থেকে শুরু করি এই যে এই পর্যন্ত, বুঝছেন? এরা কিন্তু সব শর্ট থাকে। এই যে এটা দেখেন প্লাস ভিসিসি টার্মিনাল, এই যে এটা হচ্ছে ভিসিসি টার্মিনাল, মানে এটা হচ্ছে প্লাস প্রান্ত, মনে হয় যে এই যে, আবার এই যে এটা হচ্ছে নেগেটিভ প্রান্ত, বুঝছেন? এই যে এই কালোটা হচ্ছে নেগেটিভ প্রান্ত, যে কোনো একটা আপনি প্রান্ত ধরে নেবেন। এইগুলো আর কি এই যে এইভাবে শর্ট থাকে আর কি, বুঝা যাচ্ছে ভাইয়া? এই যে এইগুলো এইভাবে শর্ট থাকে আর কি। এগুলো কিন্তু মাস্ট বি এখনই আপনার মনে করেন যে হলো ভালোভাবে বোঝা লাগবে আর কি। এই যে এইগুলা এইভাবে শর্ট থাকে, দেখতে পাচ্ছেন আপনারা? এই যে এইভাবে শর্ট থাকে, ভালোভাবে বোঝা যাচ্ছে না ভাইয়া? হ্যালো, বোঝা যাচ্ছে ভাই, বোঝা হ্যাঁ যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, এই যে দেখেন, এটা সেম এইভাবে কানেকশনটা থাকে আর কি, বুঝছেন? আহ, একটু এই যে এইভাবে মানে কানেকশনটা থাকে সম্পূর্ণ আর কি। হ্যাঁ, আমি এই কানেকশনটা আমি আরেকটু ভালোভাবে দেখানোর জন্য আর কি আপনাদের একটা স্লাইডে নিয়ে যাবো আর কি, ভালোভাবে যাতে বুঝতে পারেন, কারণ এখানে অনেকের সমস্যা হয়। আপনার একটা স্ক্রিনশট মারে রাখবেন। হ্যাঁ, PRE। ভাইয়া কিছু শোনা যাচ্ছে না। হ্যাঁ ভাইয়া, কিছু বলতেছি না, শোনা যাচ্ছে না। এই যে এবার শুনতে পাবেন আর কি। আমাদের প্রায় শেষ হয়ে গেছে আর কি, আমি আরেকটু দেখাই আর কি, বন্ধ করে দেবো। Stop sharing। ভাই একটা কথা ছিল। হ্যাঁ ভাইয়া, দাঁড়ান, প্রশ্নোত্তর সেশনে আমরা যাবো আর কি। এই যে এই স্লাইডটুকু দেখা যাচ্ছে, একটু দেখবেন আপনারা প্লিজ। এই যে এইখানে আমি একটা ইসে নিয়ে গেছি আর কি, এই যে আমাদের একটা ব্রেডবোর্ড কানেকশন আমরা নিয়ে গেছি। এই ব্রেডবোর্ডটা আপনারা দেখতে পাচ্ছেন ভাইয়া? এই যে এখানে দেখতে পাচ্ছেন আপনার ব্রেডবোর্ডটা, এই যে ভিতরে টার্মিনাল গুলো আসলে এই যে এইভাবে থাকে আর কি। হ্যাঁ, এই যে এইভাবে আর কি আমাদের, এই যে দেখতে পাচ্ছেন এইখানে মোটামুটি আমাদের এইভাবে, আমাদের এটা একটু সামনের পার্ট, এটা হচ্ছে ব্যাক পার্ট আর কি, বুঝছেন? এইভাবে দেখেন, এক পোল থেকে এই প্রান্ত পর্যন্ত শর্ট করা, দেখছেন? আবার এই মধ্যে এই যে এইখান থেকে শুরু করে এই পর্যন্ত শর্ট করা আর কি। তো এই সিস্টেমটা একটু মাথায় রাখবেন আপনারা, ঠিক আছে? ভবিষ্যতে আমরা যখন কাজ করবো আর কি, কাল থেকে এই কাজটা আমাদের শুরু হয়ে যাবে তো আর কি। তো মোটামুটি আজকে হচ্ছে আমাদের ক্লাস এই পর্যন্ত হলো, অনেকক্ষণ ক্লাস হলো। আহ আসলে মোটামুটি অনেকক্ষণ থাকার জন্য আপনাদেরকে অনেক অসংখ্য ধন্যবাদ আর কি। কারোর কি কোনো প্রশ্ন আছে ভাইয়া?
হ্যালো, হ্যাঁ ভাইয়া, একজন কে কি বলতে চালো আর কি। ভাই আমি বলতে চাইছিলাম আমরা যে ভাই আপনার equipment কথাটা অনেক আস্তে শোনা যাচ্ছে আর কি ভাইয়া, জি আপনার কথাটা অনেক আস্তে শোনা যাচ্ছে আর কি। আচ্ছা সরি বলছি এই আমরা যে ইকুইপমেন্ট গুলো ব্যবহার করব ওইগুলোর হ্যাঁ, নামগুলো যে একটু আমাদের আগে থেকে দিলে ও আমরা হ্যাঁ, একটু আমরা একটু সুবিধা হতো। আজকে আমাদের ওটা আর কি বলে দেবো আর কি, যেহেতু আমাদের আজকে দ্বিতীয় ক্লাস, আমাদের চতুর্থ ক্লাসে আগে আমাদের কম্পোনেন্ট গুলো লাগবে। আপনার আর 1 মিনিট, 2 থেকে 1 মিনিট আর কি আমাদের সাথে থাকবেন আর কি। আমি আমাদের কম্পোনেন্টে আমরা নিয়ে যাবো আর কি। হ্যাঁ, একটু একটু ওয়েট করুন আর কি ভাইয়া। আচ্ছা ভাইয়া হ্যাঁ ভাইয়া, এই যে আমাদের কম্পোনেন্ট লিস্টটা চলে আসছে, একটু ওয়েট করুন প্লিজ। 2 3 19টা এই যে আমাদের কি কি কম্পোনেন্ট লাগে এটা একটু আপনাদের দেখাই দেবো আর কি। হ্যাঁ ভাইয়া, এই যে চলে আসছে মোটামুটি। হ্যাঁ ভাই, আপনারা দেখতে পাচ্ছেন? হ্যালো ভাইয়া, কম্পোনেন্ট লিস্টটা দেখতে পাচ্ছেন আপনারা? হ্যালো হ্যালো, জি ভাই দেখা যাচ্ছে। হ্যাঁ, এই যে মোটামুটি আমাদের এই যে কতগুলো কম্পোনেন্ট দেখছেন, প্রায় 18টা থেকে 20টা মতো কম্পোনেন্ট আমাদের প্রথম মানে লেভেল 1-এ আর কি, বুঝছেন? এই যে এই কম্পোনেন্ট গুলো আর কি আমাদের লাগবে। Sorry. সরি, একটু সময় নেওয়ার জন্য দুঃখিত, আসলে এরকম করতেছি। হ্যাঁ ভাই, এই যে এইখানে আমাদের যে কম্পোনেন্ট লিস্ট দেখতে পাচ্ছেন আর কি, প্রায় এই 18টার মতো কম্পোনেন্ট আমাদের লেভেল 1-এ লাগবে, বুঝছেন? এখানে মোটামুটি আমরা আসলে প্রাইস 2-এর মধ্যে রাখতে চেষ্টা করতেছিলাম, অনেকবার ট্রাই করছি, আমাদের টিউটরদের সাথে অনেকবার বলছি, কিন্তু দেখা যাচ্ছে একটা জিনিস দিতে গেলে আর একটা কম পড়ে যায় আর কি। দেখা যাচ্ছে আমরা 2000-এর মধ্যে যখন করতে যাচ্ছি, তখন এই যে ব্যাটারি মডিউল, পাওয়ার সাপ্লাই মডিউল, এই চার্জার গুলো আর কি মনে করেন যে বাদ চলে যাচ্ছিল আর কি বারবার, বুঝছেন? তো আমরা দেখলাম যে এই যে এই ব্যাটারিটা যখন আপনারা নিবেন, এটা কিন্তু লেভেল 4, লেভেল 3, লেভেল 2 আপনি কন্টিনিউ করতে পারেন, এটা দিয়ে অনেক কাজে লাগবে এগুলো আর কি, বুঝছেন? মোটামুটি আর কি আমরা রোবো ক্যাম্পাস বিডির পক্ষ থেকে হচ্ছে আমরা এই ব্যবস্থা করছি, কেউ যদি সম্পূর্ণ কিটটা আমাদের নেয় 2390 টাকা দিয়ে, প্রতিটা দাম দেওয়া আছে আর কি, বুঝছেন? কোনটা কত টাকা রাখছি, তাহলে হচ্ছে আমরা তাদের জন্য ফ্রি ডেলিভারি ব্যবস্থা করবো আর কি, বুঝছেন? এই যে আমাদের ব্রেড বোর্ডও থাকবে, আবার মনে করেন যে যে মোটামুটি আমাদের একটু এগুলোর সাথে একটু পরিচিত করাই দিই আর কি আপনাদের। এটা হচ্ছে আমাদের মাইক্রো কন্ট্রোলার, একজন ছিল না মাইক্রো কন্ট্রোলার নামে জানতে চাচ্ছিল যে মাইক্রো কন্ট্রোল দেখাবেন নাকি ভাইয়া, সে কি আছেন? আচ্ছা, এই যে দেখেন আমাদের আরডুইনো ইউনো লাগবে একটা, এই যে আলট্রাসোনিক সেন্সর, সয়েল ময়েশ্চার সেন্সর, ফ্লেম সেন্সর, আয়ার সেন্সর, এলডিআর সেন্সর এই যে ছিল আমাদের এটা পড়া। তারপরে এই যে মোশন সেন্সর, এটা হচ্ছে মানুষ ডিটেক্ট করে, প্রাণী ডিটেক্ট করে, একটা ডিএসটি 11 মডিউল লাগবে। তারপরে আমাদের রিলে লাগবে, ব্যাটারি লাগবে,
ব্রেডবোর্ড লাগবে, এই যে লেজার চার্জার লাগবে, লেজার লাগবে, আমাদের একটা পাম্প লাগবে, একটা বাজার লাগবে, কিছু কানেকশন ওয়্যার আর পাম্পের পাইপ লাগবে আর কি। তো আপনার কম্পোনেন্ট গুলো সব দেখছেন না ভাইয়া? হ্যালো জি ভাই। ভাইয়া, এই যে এই কম্পোনেন্ট গুলো আপনাদের পরবর্তী আহ, কালকে মানে পরশুদিন যে ক্লাস আছে সেই ক্লাস থেকে আপনাদের লাগবে। পরশুদিন আমাদের সেন্সর ফান্ডামেন্টাল ক্লাস আছে, মানে আমরা দেখবো কোন সেন্সরটা কিভাবে কাজ করে, কিভাবে তৈরি হয়েছে, সম্পূর্ণ ডিটেলস আমরা দেখবো কিভাবে আর কি, বুঝছেন? আজকের ক্লাসটা একটু বোরিং লাগলো, সামনের ক্লাসগুলো অনেক ভালো লাগবে আশা করতেছি। কারণ ফুললি রোবোটিক্স এর ক্লাস হবে সামনের দিক থেকে। আমরা প্রথম সামনের দিকে দেখবো হচ্ছে মানে এরপরে ক্লাসে দেখবো হচ্ছে এই যে এই সেন্সর গুলো কিভাবে মানে কিভাবে কাজ করে, কিভাবে দূরত্ব মেজার করে, কিভাবে লাইট রিফ্লেক্ট করে, সেভাবে কাজ করে। পরের দিনে আমরা দেখবো হচ্ছে আরডুইনোর পিন ডায়াগ্রাম। পরের দিন থেকে আমাদের কোডিং শুরু, সেন্সরের সাথে আরডুইনো দিয়ে আমরা কাজ করবো আর কি। তো আমরা যেটা আপনাকে বারবারই বললাম যে আমরা অনেক কম্পোনেন্টের প্রাইস 2000 মধ্যে রাখতে চেষ্টা করছি আর কি, কিন্তু ফুল প্যাকেজ মানে ফুল একটা মনে করেন যে স্পেশাল প্যাকেজ মনে করেন যে এটাই আমরা সিলেক্ট করছি আর কি, বুঝছেন? তো আশা করবো আর কি রোবো ক্যাম্পাস বিডি পক্ষ থেকে আপনাদের জন্য কম্পোনেন্ট সব রেডি আছে। আমরা একটা ফর্ম দিয়ে দিব আপনাদের, এই ফর্মটা পূরণ করলে আর কি আপনারা ফর্ম পূরণ করলে আর কি সেখানে হচ্ছে পারচেস কিভাবে করবে সেখানে সব ডিটেলস দেওয়া আছে। আপনারা পারচেস করলে আজকে আমাদের 10 তারিখ, আমরা মোটামুটি 12 তারিখে আমরা ডেলিভারি দিয়ে দিব। চতুর্থ ক্লাসের বা তৃতীয় ক্লাসের আগে আশা করি আপনারা মনে করেন যে যেহেতু আমরা 12 তারিখে ডেলিভারি দিয়ে দিব, আপনাদের দু একদিন টাইম দিব হচ্ছে আমরা যেন রেজিস্ট্রেশনটা করে ফেলতে পারেন, দিয়ে আর কি 14 তারিখে যেন চতুর্থ ক্লাসের আগে যেন আপনাদের হাতে কম্পোনেন্ট গুলো থাকে, আমরা সেই ব্যবস্থা করবো আর কি। ভাইয়া কোনো কিছু কি প্রশ্ন আছে আর আপনাদের? না ভাই। আপনার রোবো ক্যাম্পাস বিডি থেকে আপনাদের জন্য এতটুকু ব্যবস্থা করতে পারছি যে কম্পোনেন্ট গুলো আমরা একসাথে ভালোভাবে ভালো কম্পোনেন্টটা আমরা সংগ্রহ করছি। জাস্ট এটা সব একসাথে আমরা ফ্রি ডেলিভারি দেওয়ার ব্যবস্থা করছি। অন্য একটা ডেলিভারি চার্জ দিলে দেখা যায় আপনার 150 টাকা বা 200 টাকা ডেলিভারি চার্জ লাগতো, আমরা এইটা আর কি রোবো ক্যাম্পাস বিডিপি থেকে আমরা ফ্রি রাখার চেষ্টা করছি আর কি। বিষয়টা বুঝছেন পাচ্ছেন ভাই? আপনাদের দিকে চিন্তা ভাবনা করে আর কি। আচ্ছা ঠিক আছে ভাই, বুঝছি। এখন মনে করেন আমার থেকে যে জিনিসগুলো আছে ওগুলো বাদ দিয়ে তো আমরা চাইলে অর্ডার দিতে হ্যাঁ পারি। হ্যাঁ, ও এই প্রশ্নটা আসলে সমাধান করা হয় না। মনে করেন যে আপনার আগে থেকে একটা আরডুইনো বোর্ড আছে, বা মনে করেন যে আল্ট্রাসনিক সেন্সর আছে, বা সয়েল মনিটর বা ব্যাটারি আছে, তাহলে আপনারা দেখা যাচ্ছে ওই কম্পোনেন্টটা বাদে আপনারা নিতে পারবেন আর কি। সেই অপশন আর কি আমাদের ফর্মে দেওয়া আছে। এখানে দেওয়া আছে যে আপনি কি সম্পূর্ণ কিট নিতে চান, আপনারা ইয়েস মারবেন। আর যদি আপনার কিছু থাকে বলবেন যে আমরা কাস্টমাইজ কম্পোনেন্ট নিতে চাই, যে কম্পোনেন্ট গুলো আর কি দেখাবেন, তাহলে হয়ে যাবে। আচ্ছা আচ্ছা ভাইয়া, একটু কষ্ট করে যদি আপনি এই ইকুইপমেন্টের নামগুলো যদি গ্রুপে দিতেন তাহলে একটু। আমরা এগুলো এখনই দিয়ে দিব আর কি আমাদের গ্রুপের মানে আমাদের এই যে ছবিটা আছে কম্পোনেন্ট লিস্টের ছবিটা প্লাস হচ্ছে আবার হচ্ছে কিভাবে আপনারা কম্পোনেন্ট গুলো অর্ডার করবেন আর কি সেগুলো দিয়ে দিব আর কি, বুঝছেন? আপনাদের কাছে পেপার থাকবে ভাইয়া, কষ্ট করে একটা ফ্রি রোবোটিক্স ক্লাস পাচ্ছেন। পরের লেভেল গুলা আশা করি থাকবেন আমাদের সাথে। তো প্রথম লেভেলটা অন্তত কম্পোনেন্ট গুলো আপনারা পারচেজ করে আপনারা একটু রোবোটিক্স শিখবেন আর কি, কারণ কম্পোনেন্ট আপনারা যদি না সংগ্রহ করেন আপনি রোবোটিক্স শিখতে পারবেন না। এইটা যদি আপনি হাতে ধরেন না ধরেন তাহলে কিভাবে করবেন আর কি। ওই যে আমাদের কালকে টিউটরকে বলতেছিল যে ভাই সিমুলেশনের মাধ্যমে কি আমরা শিখতে পারবো, আসলে সিমুলেশনের মাধ্যমে কিছুই শিখতে পারবেন না রোবোটিক্সে যদি কম্পোনেন্ট গুলো হাতে না নেন। আপনি যখন দেখবেন যে আপনি বাসার মধ্যে আহ ঢুকতেছেন, অ্যালার্ম বাজতেছে, তখন দেখে ভালো লাগবে যে রাত হয়ে যাচ্ছে, অটোমেটিক বাতি জ্বলতেছে, অটোমেটিক দেখে আপনার ভালো লাগবে আর কি। তো ঠিক আছে ভাই, তাহলে আজকের মতো আমরা এখানে রাখলাম। প্রায় 1 ঘন্টা 20 মিনিট আমাদের ক্লাসের ডিউরেশন হয়ে গেছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।